এই মেঘ, পড়ে যাবি তো, ধীরে ধীরে নাম। মরিয়ম বেগম টেবিলে খাবার বাড়তে বাড়তে তার মেয়ের দিকে তাকিয়ে সাবধানী কণ্ঠে কথাটা বলে আবার খাবার বাড়ায় মনোযোগ দেয়। মরিয়ম বেগমের কথা শুনে টেবিলে বসে থাকা বৃষ্টি আর বর্ষা দুজনেই সিঁড়ির দিকে তাকায়। ততক্ষণে মেঘ খাবার টেবিলের কাছে এসে মরিয়মের গলা হালকা জড়িয়ে ধরে। এরপর কিছুটা দাঁত বের করে হেসে বলে ওঠে, আরে আমার সুন্দরী আম্মু, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার ছেলেকে নিয়ে চিন্তা করো। তোর ভাইয়ের কাণ্ডজ্ঞান বলে কোনো জিনিস যদি থেকে থাকতো, তাহলে তোকে নিয়ে কোনো চিন্তা করা লাগতো না। যাও তো তুমি, আমার ভাইয়াকে নিয়ে এসব বলবে না, আমার ভাইয়ার মতো ছেলে হয়ই না। বৃষ্টি আর বর্ষা টেবিলে বসে বসে সব তাকিয়ে দেখছে আর প্লেট থেকে খাবার তুলে খাচ্ছে। রান্নাঘর থেকে হঠাৎ করেই এবার আয়েশা চৌধুরী গলা ঝেড়ে বলে উঠল, তোমার ভাই যে কেমন সেটা সবারই জানা আছে। এর জন্যই তো সেই সকালবেলায় উঠে কোথায় বেরিয়েছে কাউকে না জানিয়ে, কোনো খোঁজ নেই। কি বলো ফুপি, ভাইয়া আবার কোথায় গেল? আর তোমরা চিন্তা করো না, ভাইয়া চলে আসবে। তুই তোর ভাইয়ের সাপোর্ট নিস, এর জন্য তোর ভাইকে কিছু বলা যায় না। আরেকজনের কথা আবার বাদ দিলে কেন ভাবি? আরেকজন আবার কি? কে আবার? আমাদের মাহিন। কথা শুনে মরিয়ম বেগম ও এবার হেসে দেয়, কিন্তু হঠাৎ মাহিনের নাম শুনে মেঘ আঁতকে ওঠে। বুকের ভেতর থুকপুকানি বেড়ে যায় মেঘের, চেহারায় নেমে আসে অন্ধকার। মেঘের সাথে মাহিনের এক আকাশ পরিমাণ দূরত্ব, যার কারণে আজ 10 বছর ধরে মেঘ মাহিনের সঙ্গে কথা বলে না। আর মাহিন দেশের বাইরে আছে, 8 বছর হয়ে গেল। মেঘের কাছে সব থেকে খারাপ কোনো ছেলে থেকে থাকলে সেটা মাহিন। তবে মেঘের পুরনো কিছু খুব বেশি মনে হয় তবে মেঘের পুরনো কিছু খুব বেশি মনে নেই। সে শুধু জানে মাহিন খারাপ, তার সাথে কথাও বলবে না। সম্পর্কে চাচাতো ভাই হয় তবুও না। মরিয়ম খান হাসতে হাসতে আবারও বলে ওঠে, ও তো নেই, কিন্তু কাছ থেকে মেঘের কাছে যেন তোর ভাই নিষ্পাপ শিশু। কথাটা শুনে মেঘ দাঁত কেলিয়ে হাসতে হাসতে বৃষ্টি আর বর্ষাকে বিদায় দিয়ে আবারও ছুটে চলে যায়। পেছন থেকে মরিয়ম বেগম কয়েকবার ডাক দিয়ে বলে, এই মেঘ, খেয়ে গেলি না যে? খেয়ে তারপর কলেজ যা, একা একা যাস নে কিন্তু। মেঘ কতটুকু শোনে কে জানে, তবে যতটুকু শোনে তার উত্তর দেয়। কলেজ থেকে এসে খাবো, এখন খাওয়ার সময় নেই। কথাটা বলতেই মেঘ আড়াল হয়ে যায়। মরিয়ম বেগম এবার টেবিলে তাকিয়ে বৃষ্টি আর বর্ষাও হাসছে। মরিয়ম বেগম এবার ওদের একটা ধমক দিয়ে বলে ওঠে, কি রে, তোরা খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেয়ে নে। মানজুর চৌধুরী এবং নাইমুর চৌধুরী দুই ভাই এবং তাদের দুই বোন, একজনের নাম আয়েশা চৌধুরী, আরেকজনের নাম আঞ্জুম চৌধুরী। মনিজুর চৌধুরীর একমাত্র ছেলে মাহিন। মাহিন ছোটবেলায় তার মাকে হারিয়েছে, কেননা মাহিনের বয়স যখন 4 বছর, তখন মাহিনের আম্মু মাহফুজা বেগম মাহিনকে এবং পুরো পরিবারকে ছেড়ে চলে যায়। এরপর থেকে মাহফুজা বেগমের নাম পর্যন্ত এই পরিবারে নেওয়া নিষেধ। নাইমুর চৌধুরী ও মরিয়ম বেগমের এক ছেলে এক মেয়ে। বড় ছেলের নাম নিলয় এবং মেয়ের নাম মেঘ। আয়েশা চৌধুরীর দুই মেয়ে, একজন বর্ষা আর একজন বৃষ্টি। বৃষ্টি এবার 8ম শ্রেণীতে পড়ে আর বর্ষা 4র্থ শ্রেণীতে। মামি, নানু কবে আসবে? তোদের নানুর আজকে আসার কথা, সকালে ফোন দিয়েছিলাম, তখন বলল। কথাটা শুনতেই বর্ষা আর বৃষ্টি খুব খুশি হয়ে নিজেদের খাওয়ায় মনোযোগ দেয়। সাজেদা বেগম মঞ্জুর চৌধুরী, নাইমুর চৌধুরী, আয়েশা চৌধুরী ও আঞ্জুম চৌধুরীর আম্মা। কিছুদিন আগে তিনি আঞ্জুম চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছে। মঞ্জুর চৌধুরীর পরেই আঞ্জুম চৌধুরী, তারপর মেঘের বাবা এবং সবার ছোট বৃষ্টি ও বর্ষার আম্মু। আয়েশা চৌধুরীর স্বামী বিদেশে থাকায় এবং অনাথ থাকায় সবাই এই বাড়িতেই থাকেন। গ্রামের সবচেয়ে বড় বাড়ি হলো চৌধুরী বাড়ি। নাম সুনাম সব দিক থেকে এগিয়ে এই চৌধুরী বাড়ি। দুই ভাই মিলে তিলে তিলে কষ্টে তাদের নিজেদের ব্যবসা দাঁড় করিয়ে আজ তারা এই অবস্থানে আসতে পেরেছে। শহর খুব বেশি দূরে নয়, তবুও তারা সবাই গ্রামে থাকতে পছন্দ করেন। শহরেও তাদের ব্যবসা থাকলেও তারা এখান থেকে সব সামলিয়ে নেন। রাস্তা দিয়ে বেরিয়ে কিছুদূর যেতেই নীলিমা আর রাইসার সাথে দেখা। দুজনেই মেঘের বেস্ট ফ্রেন্ড। তিনজনে মিলে সেই স্কুল জীবন থেকে বন্ধুত্ব। যদি দুজন কলেজে না যায় তাহলে বাকি একজনও তাদের সাথে তাল মেলায়। তারা তিনজন প্রেম না করার প্রতিজ্ঞা একসাথে করলেও ছিটকে যায় রাইসা। মেঘ এবং নীলিমা দুজনে মেনেও নিয়েছে, কেন তাদের কাছে রাব্বি ছেলেটাকে ভালো মনে হয়েছে। যতবার তাদের সামনে এসেছে তাদেরকে আপু ছাড়া ডাকে না। এমনকি মেঘও নীলিমাকে তার ভাই নিলয়ের মতো সব বিপদ আপদ থেকে আগলে রাখে। মেঘকে দেখে নীলিমা আর রাইসা দুজন একসাথে খুশি হয়ে মেঘকে জিজ্ঞেস করে, কি রে সুন্দরী, আজ এত দেরি করলি কেন? ধুর, আমি মোটেও সুন্দরী না। থাক জানো, আর রাগ করতে হবে না। রাগলে তোমার গাল দুটো আরো লাল হয়ে যায়, যেন পাকা দুটো টমেটো।
কথাটা বলে রাইসা জোরে হেসে দেয়। তা দেখে মেঘের গা জ্বলতে থাকে। মেঘ রাগ দেখিয়ে ওদেরকে একা রেখে সামনে এগিয়ে যায়। নীলিমা এবার রাইসাকে ধমকের স্বরে বলে ওঠে, তুই ওর সাথে ফাজলামো করিস কেন? জানিস যে এগুলো শুনলে রেগে যায়। দিদি তো রাগিয়ে এখন মজা বোঝ। আর সারাদিন না আবার চুপচাপ বসে থাকে। মেঘ জানটুস, রাগ করিস না প্লিজ। ও মজা করছে তোর সাথে। দেখ কান ধরছে। তুই তবুও রাগ করিস না প্লিজ। মেঘ এবার তাকিয়ে দেখে সত্যি রাইসা দোকান ধরে দাঁড়িয়ে আছে আর নীলিমা ভয়ে চুপসে আছে। মেঘ ওদের এই অবস্থা দেখে উচ্চস্বরে মেঘ এবার হেসে ওঠে। এটা দেখে নীলিমা আর রাইসা বোকার মতো দাঁড়িয়ে থাকে। তাদের বুঝতে সময় লাগে না মেঘ ইচ্ছে করে এমন করেছে। মেঘও যখন বুঝে যায় তার দুষ্টুমি ধরা পড়ে গিয়েছে, কলেজের দিকে ছোটে আর তার পিছু পিছু ওরা দুজন। 11টা বেজে গিয়েছে। সাজেদা বেগম বাড়ির ভেতরে প্রবেশ করে। মেঘ, বর্ষা আর বৃষ্টি তারা স্কুল কলেজে থাকায় সাজেদা বেগম কাউকে ডাক দেয় না। সাজেদা বেগম সোফায় বসতে বসতে নিজের কাপড়ের আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে থাকে। মরিয়ম বেগম এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসে। সাজেদা বেগম শরবত দিতে দিতে জিজ্ঞেস করে, নিলয় কই? ওকে তো দেখছি না। সকাল থেকে কোথায় বেরিয়েছে মা? কাউকে জানাইনি। ফোন দিয়ে জিজ্ঞাসা করো কোথায় আছে। দিয়েছিলাম, ধরেনি। শুধু একবার বলল সে নাকি ব্যস্ত আছে। এটা বলেই ফোন কেটে দিয়েছে। ওর বড় আব্বু আর ওর আব্বুর কানে যদি যাই কি করবে হাল্লা ভালো জানেন। এমনি জানে সারাদিন টই টই করে ঘুরে, তার উপর আজকে সকাল থেকে তুমি বলছো নাকি বাড়ি মুখো হয়নি। যাকগে, তাদের কানে দিও না কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে মা। কথাটা বলে মারিয়াম বেগম রান্নাঘরের দিকে হাঁটা দেয়। সাজেদা বেগম নিজের রুমে গিয়ে সবকিছু রেখে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে আবার সোফায় বসে। মরিয়ম বেগম কাছে এসে বসতে শাশুড়ি বৌমা গল্প জুড়ে দেয়। মরিয়ম বেগম নিজের মায়ের মতো ভালোবাসে, এমনকি সাজেদা বেগমও তাকে নিজের মেয়ের থেকে কম মনে করেন না। আর তার নাতি নাতনি যেন তার চোখের মণি। 12টা বেজে গিয়েছে। দুজন কথা বলতে বলতে হঠাৎ বাড়ির সদর দরজায় কেউ এসে দাঁড়িয়ে বলে, ডার্লিং, ও আমার ডার্লিং, হ্যালো, হাউ আর ইউ মাই লাভ? হঠাৎ এমন কথা শুনে মরিয়ম বেগম এবং সাজেদা বেগম দরজার দিকে তাকাতে দেখতে পায় নেভি ব্লু কোট আর স্যুট পরে বুকে শার্টের বোতামে সানগ্লাস জড়িয়ে মাহিন দাঁড়িয়ে আছে আর তার পেছনে নিলয় দাঁড়িয়ে হাসছে। সাজেদা বেগম জোরে ডাক দিয়ে ওঠে। মাহিন! অমনি মাহিন সোজা দৌড়ে আসে তার দাদির কাছে। মরিয়ম বেগম যেন স্বপ্ন দেখছেন। ছোটবেলায় নিজের মাকে হারানোর পর থেকে মরিয়ম বেগম মাহিনকে যথেষ্ট আদর করতেন। হঠাৎ এতগুলো বছর পর মাহিনকে দেখে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে যায়। মাহিন প্রথমে দাদির দিকে আসলেও মরিয়ম বেগমের কাছে যায়। মুখে একরাশ হাসি নিয়ে বলেন, কেমন আছো ছোট আম্মু? মরিয়ম বেগম যেন এখনো ঘোরের মধ্যে আছেন। তিনি মাহিনকে আগে ছুঁয়ে দেখে তারপর আবেগে আপ্লুত হয়ে মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কান্না করে দেয়। তবে মুখে ঠিকই হাসি আছে। ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, তবে কোথায় যেন পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। মাহিন কথাটা বলেই ভ্রু নাচায়। মরিয়ম বেগম এবার মিটিমিটি হাসছে। মাহিন ঘুরে দাঁত কেলিয়ে হেসে বলে, আরে হ্যাঁ, এখান থেকে পোড়া পোড়া গন্ধ এখান থেকে আসছে। আয়, কি পড়ছে তোকে দেখাচ্ছি। মাহিন তার দাদির কোলে মাথা রাখে। মরিয়ম বেগম রান্নাঘরের দিকে যায় মাহিনের জন্য খাবার আর শরবত বানাতে। নীলয় সবগুলো লাগেজ আর ব্যাগ রেখে দৌড়ে এসে প্রকুচকে বলে, নাও নাও, আমার ভাগে ভাগ বসানোর লোক এসে গেছে। ও দাদি, আমাকে দেখি ভুলে গেলে? এত তাড়াতাড়ি নিজের জামাই বদলে ফেললে? নীলয় কথাটা বলে অন্য পাশে সাজেদা বেগমের কোলে মাথা রাখে। সাজেদা বেগম এবার হেসে মাহিনকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ রে দাদু ভাই, তুই তো এখন অনেক সুন্দর হয়ে গেছিস। কেন? আমি কি আগে সুন্দর ছিলাম না? তুই তো আগে কালা ছিলি, এজন্য বললাম। নিজে মনে হয় বিশ্ব সুন্দরী, নইলে কি আর আমার দাদা তোমাকে রেখে চলে যেত? এই তুই কি বললি? না মানে, আজকে কি বার ডার্লিং? আজকে মঙ্গলবার, তবে তোর কপালে শনি আছে। এসব কাণ্ড থেকে রান্নাঘর থেকে মরিয়ম বেগম আর কোলে এখনো শুয়ে থাকা নীলয় হাসছে। এটা থেকে সাজেদা বেগম এবার নীলয়ের কান ধরেও টেনে তোলে। নীলয় একটু ব্যথা পেয়ে বলে, আমি কি করলাম দাদি? তুমি আমার সাথে এমন করছো কেন? তোর ভাই একা কেন শাস্তি পাবে? দুটোই পাবি। তোরা একসাথে দুজন প্ল্যান করে আজ এই কাজ করেছিস, তা আমার বোঝা শেষ। এমন সময় দরজা দিয়ে আয়েশা চৌধুরী বৃষ্টি আর বর্ষাকে নিয়ে স্কুল থেকে ফিরেছে। বৃষ্টি আর বর্ষা তাদের নানুকে দেখে দৌড়ে খুশি হয়ে ভেতরে ঢোকে। মাহিনের সাথে তারা কথা বলার কারণে মাহিনকে দুজনেই চেনে, তাই দুজন কনফিউশনে পড়ে যায়।
কার কাছে আগে যাবে, ভাইয়ার কাছে নাকি নানুর কাছে। দুজনেই মাহিনের কাছে যায়। বর্ষা তো রীতিমতো খুব খুশি হয়ে মাহিনকে জড়িয়ে ধরে। আয়েশা চৌধুরী খুব খুশি হলেও ওদের দুজনের এই অবস্থা দেখে হাসতে হাসতে বলে, কিরে তোরা দুটোর এই অবস্থা কেন? আর মাহিন তুই কখন এসেছিস? কান ধরা অবস্থায় মাহিন বলে, একটু আগে আসলাম, আর কাউকে না জানিয়ে আসছি জন্য এমন হয়েছে। তোদের সাথে এমন হওয়াই উচিত। ঠিকই আছে। এর মধ্যে মঞ্জুর চৌধুরী এবং নাইমুর চৌধুরীও চলে এসেছেন ছেলের আসার কথা শুনে। নাইমুর চৌধুরী তো ভাতিজিকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে। মঞ্জুর চৌধুরী গুরু গম্ভীর কণ্ঠে মাহিনকে জিজ্ঞেস করে, তুমি আসবে এটা জানাওনি কেন? নাইমুর চৌধুরী এবার মাহিনকে ছেড়ে দেয়। তারপর মাহিন একটু ভয়ে ভয়ে বলে, আসলে দাদিকে আর ছোট আম্মু, ফুপি এদের মুখে হঠাৎ হাসি দেখার জন্য এইভাবে আসা। মঞ্জুর চৌধুরী ভ্রুযুগল নাকের ডগায় টেনে চেহারায় গম্ভীরতা বজায় রেখে আবার বলে, জানিয়ে আসলেও তো খুশি হতো সবাই। তাহলে আর সারপ্রাইজ কিভাবে হলো? তুই ঠিক করেছিস, যা তো অনেকক্ষণ এসেছিস, এখন ফ্রেশ হোসনি। কখন কি খেয়েছিস কে জানে, ফ্রেশ হয়ে আয়। আমি কোন রুমে যাব ছোট আম্মু? আপাতত নিচের বাদিকের রুমে তুই যা। তোর রুমে তো তোর দাদি তালা দিয়ে রেখেছিল, সব অগোছালো আছে। সেটা আজই ঠিক করিয়ে দিয়ে নেই, তখন ওটাতে চলে যাস। মাহিন একগাল হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে রুমের দিকে যাওয়ার আগেই লাগেজ থেকে সবার জন্য যা এনেছিল সব দিয়ে দেয়। বাবা চাচার জন্য দুটো সুন্দর দেখে পাঞ্জাবি আর জায়নামাজ এনেছে, আর সবার জন্য কম বেশি সবকিছু নিয়ে এসেছে। বৃষ্টি আর বর্ষা যা যা আনতে বলেছিল সব এনেছে, তাই তারা ভীষণ খুশি। মেঘ আর নিলয়ের সব কিছু আমার হাতের লাগেজে আছে, ওদের দুজনেরটা দিয়ে দিব। মরিয়ম বেগম মাথা নেড়ে ঠিক আছে জানিয়ে দেয়। মাহিন দুটো লাগেজ নিয়ে রুমের দিকে হাঁটতে থাকলেই নীলা এসে মাহিনকে হেল্প করে। এরপর মাহিন গিয়ে ফ্রেশ হয়ে একটা কফি কালারের টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়ে সবার সাথে খেতে বসে। এসব করতে করতে 3টে বেজে গিয়েছে। খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। নানা রকমের কথাবার্তা সেখানে হয়, যেখানে অধিকাংশ প্রসঙ্গ মাহিনকে নিয়ে। মাহিন নির্দ্বিধায় সবগুলোর উত্তর দিয়ে যায়। তবে একটা চেয়ার ফাঁকা, সেখানে মেঘ নেই। মেঘের সামনে এইচএসসি পরীক্ষা, তাই কলেজ শেষ করে টিউশন করে তারপর বাসায় ফিরতে ফিরতে 3টে বেজে যায়। একথা সবাইকে খাবার দিতে দিতে মরিয়ম বেগম মাহিনকে জানিয়েছে। খাওয়া দাওয়া করে মাহিন নিজের রুমে চলে যায় রেস্ট নিতে। মঞ্জুর চৌধুরী এবং নাইমুর চৌধুরী নিজেদের কাজে চলে যায়। মাহিন বিছানায় হেলান দিয়ে মোবাইল দেখছে। এমন সময় নিলয় দরজার কাছে দাঁড়িয়ে দরজায় কয়েকবার নক করলেই মাহিন ভেতরে আসতে বলে। নীলয় ভেতরে এসে বিছানায় বসে মাহিনকে জিজ্ঞেস করে, ভাইয়া বাইকে আসার সময় কোথায় যেন যাবে বললে সন্ধ্যায়? রেডি থাকিস, সেখানে গেলেই বুঝবি। নীলয় মাথা নেড়ে ঠিক আছে বলে মাহিনকে ঘুমাতে বলে চলে যায়। নীলয় বের হবে এমন সময় পেছন থেকে মাহিন ডাক দিয়ে বলে, 3টা বেজে গিয়েছে, তোর বোনকে নিয়ে আয়, নইলে তোর বোন যে লোক, দেখ গিয়ে কার গাছ থেকে পেয়ারা চুরি, বড়ই চুরি, এটা ওটা চুরি করে বসে, আর তোর সব কিছু নিয়ে নিস এসে। নীলয় হেসে মাথা নেড়ে বের হয়ে যায়। কেন নীলয় জানে এগুলো মাহিনকে আশেপাশের লোক জানিয়ে দিয়েছে। নীলয় বের হতে মাহিন বিছানায় গা এলিয়ে দিয়ে মুখে একটা মুচকি হেসে ঘুমিয়ে পড়ে। মেঘ টিউশন থেকে বের হতে দেখে নীলয় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ ভাইকে দেখে খুশি হয়ে প্রশ্ন করে, এ কি ভাইয়া, তুমি এখন? কেন এর আগে আসিনি আমি? আরে আমি কি সেটা বলছি নাকি? চলো বাসায় চলো। নীলয় আর কথা না বাড়িয়ে মেঘকে নিয়ে রওনা হয়। মেঘও তার বান্ধবীদের বিদায় জানিয়ে চলে আসে। রাস্তায় নীলয় একটু রেগে থাকায় মেঘ আর কোনো কথা বলে না। বাসায় ফেরার পর মেঘ ড্রয়িং রুমে যেতেই অবাক হয়। মেঘকে দেখে বর্ষা আর বৃষ্টি দৌড়ে চলে আসে। ততক্ষণে নীলয় আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। মেঘ দেখতে পায় তার দাদি এসেছে। মেঘ খুব খুশি হয়ে দাদির কাছে যেতে লাগলেই বৃষ্টি আর বর্ষা খুশিতে গদগদ হয়ে ড্রেস চকলেট দেখিয়ে মেঘকে বলে, বলো তো আপু, এগুলো কে দিয়েছে? কে আবার? দাদি দিয়েছে। না আপু, ভুল বলেছ, এগুলো সব মাহিন ভাইয়া এনেছে। মাহিনের নাম শুনতেই মেঘের বুকে ধুকপুকারে যেন থেমে যাওয়ার অবস্থা। নিঃশ্বাসটাও বন্ধ হওয়ার উপক্রম। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। একদম থ হয়ে দাঁড়িয়ে আছে। শরীরও যেন নাড়াতে পারছে না, সাথে কপাল ঘামতে শুরু করেছে। বর্ষা মেঘকে ধাক্কা দেয়। বর্ষার ধাক্কায় যেন মেঘের কোর কাটে। এই ব্যাপারে কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে টেনশনে না খেয়ে ঘুমিয়ে পড়ে। সাজেদা বেগম মেঘকে খেতে ডাকতে গিয়ে মেঘকে ঘুমাতে দেখে ফিরে আসে। সন্ধ্যায় মাহিন ঘুম থেকে উঠে
ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হতে লাগলেই সাজেদা বেগম প্রশ্ন করে। দাদু ভাই কোথায় যাস? একটু কাজ আছে ডার্লিং, আসতে দেরি হবে। এতদিন পর আসলাম, একটু বের হই। নিলয় সাথে যাবে। সাজেদা বেগম যেতে বলে নিজের মতো করে পান চিবোতে ব্যস্ত হয়ে যায়। রান্নাঘর থেকে মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী কিছু জিজ্ঞেস করার আগেই যখন দেখে সাজেদা বেগম পারমিশন দিয়ে দিয়েছে, তখন আর কিছু না বলে রান্না বান্নায় মনোযোগ দেয়। এতদিন পর ছেলেটা ফিরেছে, তার পছন্দের সবকিছু রান্নায় যেন নিজেদের সবটুকু দিয়ে উঠে পড়ে লেগেছে। 8টা বাজতেই মেঘের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে বসে থাকা দাদির কোলে মাথা রেখে টিভির দিকে তাকায়। এখনো মেঘ আধঘুম অবস্থায় আছে। বৃষ্টি আর বর্ষা দুজনে পড়তে বসায়। সাজদা বেগম মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, কি রে, এখন ঘুম থেকে উঠলি? আর তোর মাহিন ভাইয়া সেই সন্ধ্যাবেলাতে বেরিয়ে গিয়েছে, তুইও বিকেলে এসে ঘুমিয়ে পড়লি। এমন কথা শুনে শোয়া থেকে লাফ দিয়ে বসে মেঘ। সমস্ত ঘুম চোখ থেকে উধাও হয়ে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, যাক বেঁচে গিয়েছি, দেখা হয়নি। ওনার সামনেই তো দাঁড়ানোর ইচ্ছা নেই। মেয়েকে এমন করতে দেখে সাজিদা বেগম জিজ্ঞেস করে, কি বিড়বিড় করছিস একা একা? তোমার সাথে কথা নেই, তুমি কিছু আনোনি আমার জন্য। সাজিদা বেগম হেসে একজোড়া সুন্দর করে বানানো স্বর্ণের কানের দুল দেখিয়ে বলে, 2 দিন পর শুক্রবারে তোর জন্মদিন, আমি আর তোর ফুপি মিলে বানিয়েছি। তোর ফুপা অসুস্থ, এর জন্য মাহিন এসেছে, জেনেও আসতে পারবে না, বলেছে কদিন পর আসবে। ফুপি আসবে না শুনে মেঘ প্রথমে মন খারাপ করলেও কানের দুল দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। চোখ দুটো ঝলমল করছে খুশিতে। মেঘ তার দাদির গলা জড়িয়ে ধরে। নিলয় সে কখন থেকে বসে আছে। সন্ধ্যাবেলা মাহিন সঙ্গে করে এনেছে দেখে বিয়ে বাড়ি মনে হলো। মাহিন এই অবধি কিছুই বলেনি। রাত 9:20 বাজে। নিলয় অধৈর্য হয়ে পড়েছে। মাহিনের কয়েকটা বন্ধুও এসেছে। তারা নিলয়কে চিনলেও তাদের থেকেও কিছু শুনতে পায়নি। হঠাৎ রাব্বি দৌড়ে এসে মাহিনকে জড়িয়ে ধরে বলে, বন্ধু, কত বছর পর তোর সাথে দেখা, আমি ভাবতেই পারছি না। কিরে, তুই রেডি হসনি কেন এখনো? ভাইয়া রেডি হবে কেন? আরে নিলয়, আজ তো মাহিনের বিয়ে। হোয়াট? নিলয়ের এমন হতে দেখে মাহিন আর রাব্বি দুজন উচ্চস্বরে হেসে ওঠে। নিলয় বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয়ের বুঝতে বাকি থাকে না রাব্বি মজা করছে এতক্ষণ। নিলয়ও তাদের সাথে হাসতে থাকে। এরপর তারা তিনজনে ভেতরে যায়। মূলত রাব্বি কোথাও গিয়েছিল, এজন্য একটু দেরি করে মাহিন। রাব্বি মাহিনের খুব কাছের বন্ধু। আর একজন আছে, কিন্তু তারই আজকে বিয়ে হয়ে যাচ্ছে। মাহিন ভেতরে যেতে ফারাবি ওঠা থেকে দাঁড়িয়ে মাহিনের পেট বরাবর কয়েকটা ঘুষি দিয়ে বলে, হারামি, আজ যদি তুই না আসতি তোকে দেশের বাইরে গিয়ে মেরে বালি চাপা দিয়ে আসতাম। ফারাবির কথা শুনে সবাই হাসতে থাকে। মাহিন নিজেকে ঠিক করে ফারাবির কানে কানে হেসে বলে, বেশি ভাব নিস না, নইলে কিন্তু ভাবির সামনে তোর ইজ্জতের পুরো ফালুদা বানাই দিব। ফারাবি আর কিছু না বলে নিজের জায়গায় গিয়ে বসে। একে একে সবাই ছবি তুলছে নতুন বউ নতুন জামাইয়ের সাথে। মাহিন, রাব্বি আর নিলয় সহ আরো কয়েকজন মিলে ফারাবির সাথে মজা করছে। রাব্বি হাসতে হাসতে ফারাবিকে বলে, দোস্ত, অবশেষে তোর কোরবানি হয়ে গেল। ফারাবি ছলছল চোখে রাব্বির দিকে তাকিয়ে আবার হাসতে থাকে। তা দেখে রাব্বি কপাল ভাঁজ করে ভ্রু কুচকে ফারাবিকে জিজ্ঞেস করে, কিরে, তুই আবার হাসছিস কেন? আমি কুরবানি হয়ে গেছি সেটা আমি মেনে নিলাম, কিন্তু তোর তো কুরবানি হচ্ছে না, আবার ছেড়ে উঠতেও পারছিস না। তোর গলা অর্ধেক কাটা, না পারছিস কুরবানি হতে, না পারছিস উঠে দাঁড়াতে। এই কথা শুনে এবার রাব্বি বাদে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ফারাবির হাসি যেন থামছেই না। রাব্বির গার্লফ্রেন্ড আছে এটা ওরা জানে, কিন্তু বিয়ে হচ্ছে না বিধায় এমন কথা বলেছে। রাব্বি রেগে মেগে ফারাবিকে কয়েকা লাগিয়ে দেয়। মাহিন থামিয়ে দিয়ে শান্ত করে। এবার সব বন্ধুরা আরো কয়েকজন একসাথে দাঁড়ায় ছবি তোলার জন্য। ফারাবির এক পাশে নতুন বউ, অন্য পাশে রাব্বি, তারপর নিলয়, তারপর মাহিন। ফারাবি মাহিনকে কাছে ডাকলেও মাহিন দূরে দাঁড়িয়েছে। হঠাৎ একটা মেয়ে এসে দাঁড়ায় মাহিনের গা ঘেঁষে। মাহিন বুঝতে পেরে যথেষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। ছবি তোলা শেষে মাহিন আর চোখে তাকিয়ে দেখে ফর্সা চেহারার একটা মেয়ে, মেরুন রঙের গ্রাউন পরা, চোখে হালকা কাজল, মুখে মোটামুটি মেকআপ করা, ঠোঁটে হালকা গাউনের সাথে মিলিয়ে লিপস্টিক নিয়েছে, চুলগুলো ছিঁড়ে দেওয়া। মাহিনকে এভাবে আর চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করা দেখে মেয়েটা লজ্জা পেয়ে চিবুক গলায় নামিয়ে মিটিমিটি হাসছে। বিয়ের কার্যক্রম শেষ হলে সবাইকে বিদায় জানিয়ে মাহিন আর নিলয় দ্রুত বেরিয়ে পড়ে। এতক্ষণ যাবৎ মেয়েটা পিছু নিয়েছিল, কিন্তু পাত্তা পায়নি। নিলয় বাইক চালাতে চালাতে জিজ্ঞেস করে, মেয়েটাকে কি তুমি চিনো ভাইয়া? মাহিন সোজা কথায় উত্তর দেয় না। এরপর নিলয় সামনে মনোযোগ দেয়।
দুজন টুকিটাকি কথা বলতে বলতে বাসায় চলে আসে। ঘড়ির কাঁটা 12টা বেজে 30 মিনিট ছুঁই ছুঁই। বাইক রেখে দুজন ভেতরে আসে। চৌধুরী বাড়িতে গাড়ি আছে একটি, যেটা সাধারণত দুই ভাই অফিসের কাজে বেশি ব্যবহার করে। মাঝে মাঝে সবাই শপিংয়ে গেলে তখন ব্যবহার করেন। এছাড়া নিলয় নিজের বাইকই সচরাচর ব্যবহার করে। দুজন কথা বলতে বলতে ভেতরে ঢুকতে দেখতে পাই মাঞ্জুর চৌধুরী সোফায় হেলান দিয়ে বসে আছে। নিলয় আর মাহিন থমকে দাঁড়ায়। নিলয়ের ভয়ে যেন পা আর এগোচ্ছে না, কেননা নিলয় তার বাবার থেকেও বেশি তার বড় আব্বুকে ভয় পায়। কেননা নিলয় শেষবার কবে তার চেহারায় হাসি দেখেছে নিলয়ের মনে নেই। সবসময় চেহারায় গাম্ভীর্যতা যেন লেগেই থাকে। মাহিন নিলয়ের অবস্থা বুঝতে পেরে নিলয়কে আস্থা দিয়ে রুমে পাঠিয়ে দিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলে পেছন থেকে মাঞ্জুর চৌধুরী গুরুগম্ভীর কণ্ঠে ডাক দেয়, মাহিন দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। বাবা ডাক শুনে মাহিন ঘুরে দাঁড়াতেই মাঞ্জুর চৌধুরী আবারও একই রকম ভাবে বলে, এত রাত করে বাড়ি ফেরা আমার মোটেও পছন্দ নয়, তাই এই কাজ যেন আর না হয়। মাহিন মাথা নিচু করে মাথা নেড়ে হ্যাঁ বলে রুমের দিকে পা বাড়াতেই আবারও ডাক দিয়ে একটু হেসে বলে, যাই করো 12টার আগে ফিরে আসবে, কারণ তুমি এতদিন গ্রামে ছিলে না, তাই তোমার নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা অবশ্যই আছে। তবে খেয়াল রেখো কেউ যেন আঙ্গুল না তোলে চৌধুরী বাড়ির ওপর। মাহিন খুশি হয়ে উল্টো দিক ফিরেই ঠিক আছে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। সকালে মেঘ ঘুম থেকে উঠে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার জন্য। এটা দেখে রীতিমতো মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী অবাক। মরিয়ম বেগম রীতিমতো মেঘের গায়ে হাত দিয়ে দেখে কোনো অসুখ হলো কিনা। এমন করতে দেখে মেঘ ভ্রুযুগল নাকের ডগায় টেনে বলে, কি হয়েছে আম্মু, এমন করছো কেন? তুই তো সকালে না খেয়েই কলেজ দৌড় দিস, এর জন্য আর কি। তো কি হয়েছে, খিদে পেয়েছে, খেতে দাও, কলেজে যেতে হবে। মরিয়ম বেগমও যথারীতি খাবার বাড়ায় ব্যস্ত হয়ে পড়ে। সাজেদা বেগম হঠাৎ বলে ওঠে, দাদু ভাই সেই রাত 12টার পর বাড়ি ফিরেছি, নিলয়ের থেকে শুনলাম বিয়ে বাড়ি গিয়েছিল। কাল তো বাইরেই খেলো, আজ যেন বাড়ি ছেড়ে কোথাও না যায়। আর বৌমা, আমি একটু পর রান্না করে ঘরে আসছি। কেমন মাহিনের পছন্দের পিঠা বানাতে হবে, সাথে ওর পছন্দের সব খাবার। মরিয়ম বেগম মাথা নেড়ে আচ্ছা জানিয়ে দেয়। বৃষ্টি আর বর্ষা বায়না ধরেছে তারা আজ স্কুলে যাবে না, তাই কেউ আর ওদের জোর করে না। মেঘের সম্পূর্ণ মনোযোগ সাজেদা বেগমের কথা বলা কথায়। মেঘ মনে মনে বলে, তার মানে নিলয় ভাইয়া আর মাহিন ভাইয়া কাল বিয়েতে গিয়েছিল, কিন্তু কার বিয়ে নিলয় ভাইয়া তো কিছুই বলেনি, আর আমি এত কিছু ভাবছি কেন? ধুর। এটা মনে মনে বলে নিজের মাথায় নিজে গাঁটটা মারে। এটা দেখে মরিয়ম বেগম ভ্রু কুঁচকে বলে, কি রে, নিজের মাথায় নিজে মারিস কেন? খেয়ে নে, তুই না বললি কলেজ আছে। মেঘ এবার খাবারে মনোযোগ দেয়। তবে মেঘ আজ খাবার টেবিলে বসেছিল মাহিন ভাইয়াকে দেখার জন্য। এত বছর কথা না বলেও আসার পর থেকে একবারও সামনাসামনি হয়নি। তবে বোন হওয়ায় অনত্য দেখাটা করা উচিত। মেঘকে মূলত নীলিমা বুদ্ধি দিয়েছে খাবার টেবিলে এক নজর দেখে নিতে, কারণ এই সময় মাহিন ভাইয়া তাকে কিছু জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু কাল রাতে দেরি করে ফেরায় মাহিন নিলয় কারো ঘুম ভাঙেনি দেখে মেঘের মনটা এবার খারাপ হয়ে যায়। মেঘ চুপচাপ খেয়ে সোজা কলেজে চলে যায়। নীলিমা মেঘের মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে, তোর মন খারাপ কেন? তোর বুদ্ধি মতো করতে গিয়েছিলাম, কিন্তু ওই ব্যাটা তো ঘুম থেকেই ওঠেনি। কথা শুনে নীলিমা হাসতে থাকে। নীলিমা মেঘকে বোঝায় তারা একই বাড়িতে আছে, এই বেলায় না হোক অন্য বেলায় ঠিকই দেখা হবে। নীলিমা অন্য প্রসঙ্গ টানে, এরপর দুজন হাসতে থাকে। সাথে রাইসা এসেও যোগ দেয়। মরিয়ম বেগম বর্ষাকে পাঠিয়ে দেয় মাহিনকে ডাকতে। বর্ষা ডাকার পর মাহিন চোখ খুলে দেখে 10টা বেজে গিয়েছে। অমনি মাহিন লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে দ্রুত ফ্রেশ হয়ে একটা আকাশি শার্ট ইন করে কালো প্যান্ট পরে। চুলগুলো নিজের হাত দিয়ে সরিয়ে নেয়, যেটা মাহিনের অভ্যাস। ডান হাতে ঘড়িটা পরে গায়ে বেলি ফুলের পারফিউম লাগিয়ে বের হতে থাকলে সাজেদা বেগম খাবার টেবিলে ডাক দেয়। মাহিন তার দাদির কথা মতো খাবার টেবিলে বসে। এরপর সবাই খাবার সাজিয়ে দিয়েছে, সব পছন্দের খাবার। মাহিন একে একে সবগুলো একটু একটু করে খায়। সাজেদা বেগম জিজ্ঞেস করে, কোথায় যাবি এখন? একটু কাজ আছে ডার্লিং, তাড়াতাড়ি ফিরবো। সবাই তোর জন্য আসতে চাচ্ছে, তুই এসেছিস এই জন্য। শুক্রবার আসতে বলো, কেননা ফুপা নাকি অসুস্থ। তবে কালকে কথা হয়েছে, আগের থেকে সুস্থ হয়েছে। ওনারা শুক্রবার আসবে, ওদিনই সবাই আসবে। সাজেদা বেগম খুব খুশি হয়, কেননা বরাবরই সাজেদা বেগম জানে তার নাতি অনেক বুদ্ধিমান। মাহিন বের হবে এমন সময় মানজুর রহমান হাজির হয়। মানজুর রহমান ঢুকতে ঢুকতে মাহিনকে জিজ্ঞেস করে, কোথায় যাও? একটু কাজ আছে আব্বু। কিছু বলবা? মাহিন মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার আগে মানজুর রহমান ছেলের হাতে চাবি ধরিয়ে দেয় বাইকের। মানজুর রহমান ছেলের জন্য নতুন বাইক কিনে এনেছেন।
মাহিন খুব খুশি হয়। মুখ দিয়ে নাই বলতে তার বাবা বুঝে গিয়েছেন। বাবা ছেলের এমন কাণ্ড দেখে ভেতরের সবাই ও খুব খুশি হয়। মাহিন আর দেরি না করে দ্রুত মেঘদের কলেজে চলে যায়। 11টা বেজে গিয়েছে। কলেজে ঢুকে বাইক থেকে নামতেই আশেপাশে ঘুরতে থাকা কয়েকজন হাঁ করে দেখছে। কেন এটা মহিলা কলেজ, এখানে এরকম একজন সুদর্শন পুরুষ ঢুকবে এটা কারো কল্পনাতেও জানা নেই। একজন তো মাহিনকে দেখে কয়েক রকমের কথাবার্তা শুরু করে দিয়েছে। মাহিন সোজা প্রিন্সিপালের কাছে যায়, গিয়ে সালাম দেয়। প্রিন্সিপাল যেন এতক্ষণ মাহিনের অপেক্ষায় ছিল। মাহিনকে দেখে সালামের উত্তর দিয়ে প্রিন্সিপাল বলে ওঠে, মাহিন আসো, তোমার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। স্যার ধন্যবাদ আমার কথা রাখার জন্য। শোনো মাহিন, তুমি কি মনে করবে জানি না, কিন্তু আমি নিজেই তোমার অপেক্ষায় ছিলাম। কারণ রাব্বি বলেছিল তুমি নাকি খুব তাড়াতাড়ি ফিরবে, আর তোমার মতো ব্রিলিয়ান্ট আমি পাবো না। এখন থেকে তুমি কেমিস্ট্রি ক্লাস করাবে তাহলে। স্যার তবে আমি কিন্তু এই এইচএসসি পরীক্ষা পর্যন্তই, আমি কিন্তু টিচার না, ভালো পড়াই বলে শুধুমাত্র আপনি রিকোয়েস্ট করেছেন। আর আপনার ছেলে রাব্বি আমার খুব ভালো বন্ধু হওয়ায় তাই আরও রাজি হয়েছি। শুনেছি গ্রামে ভালো কোনো টিচার খুঁজে পাচ্ছেন না, আপনি খুব বিপদে আছেন, তাই চলে এলাম উদ্ধার করতে। প্রিন্সিপাল স্যার খুব খুশি হয়ে মাহিনকে নিয়ে সোজা মেঘেদের ক্লাসে চলে যায়। প্রিন্সিপাল স্যারকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। আর ঠিক তখন মাহিনকে দেখে পুরো ক্লাস যেন থ হয়ে যায়। উজ্জ্বল শ্যামলা চেহারার, গায়ে আকাশি শার্ট আর কালো প্যান্ট, তার উপর গা থেকে ভেসে আসা তীব্র বেলি ফুলের গন্ধ, সবাই যেন চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। কলেজে অনেক বছর যাবৎ শুধু চাচার বয়সী স্যাররাই শুধু আছে, কিন্তু এভাবে মাহিনকে দেখবে কেউ ভাবেনি। প্রিন্সিপাল স্যারকে আগেই মাহিন বলে রেখেছিল ক্লাসে যেন মাহমুদ নামে পরিচয় করায় তাকে। মাহিন দাঁড়িয়ে আছে ভেতরে ভেতরে, এতগুলো মেয়ের সামনে লজ্জা আর আনইজি ফিল হলেও বাইরে থেকে সেটা বোঝাতে দিচ্ছে না। মাহিন কোনো কথা না বাড়িয়ে নিজেকে ঠিক রাখতে বোর্ডের দিকে হয়ে নিজের পড়ানো শুরু করে দেয়। মেঘ এখনো যেন থ হয়ে আছে। মেঘের বেলি ফুল ভীষণ পছন্দের, তার উপর এমন কাউকে মেঘ শুধু কল্পনা রাজ্যের রাজপুত্রই ভেবে এসেছে। মেঘের বুকে থুকপোকা নিয়ে কয়েক গুণ বেড়ে গিয়েছে। ছোট্ট বুকে তোলপাত যেন হৃদয়টা বেরিয়ে আসার উপক্রম। মেঘ যেন ঘোরের মধ্যে আছে। নীলিমা মেঘের গায়ে হালকা ধাক্কা দিতেই মেঘের ঘোর কাটে। কিন্তু ততক্ষণ ক্লাসই শেষ হয়ে গিয়েছে। আজকে প্রথম বলে মাহিন তাড়াতাড়ি শেষ করে দ্রুত বেরিয়ে পড়েছে, যাতে কেউ কিছু না জিজ্ঞেস করে। আমারে কেউ বাঁচা। রাব্বি ভাই আসতেছে। অমনি রাইসা কাচুমচু করতে থাকে। রাইসা রাব্বিকে অনেক ভালোবাসে। ক্লাসের সবাই নতুন স্যারের পড়ানো নিয়ে খুব প্রশংসা করছিল, কিন্তু মেঘ কিছু শুনতে পায়নি। ঘোরে মেঘ এবার স্বাভাবিক হয়ে বাকি ক্লাসগুলো করে টিউশন শেষ করে বেরোতে থমকে দাঁড়ায়। সামনে বাইক নিয়ে সেই স্যার দাঁড়িয়ে। অমনি মেঘের ভেতরে আবার ঝড় উঠতে শুরু করেছে। বুকে থুকপোকানি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। মেঘ বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। নিজেকে স্বাভাবিক করতে পারছে না। চিবুক গলায় নামিয়ে নিয়েছে যেন না দেখে স্বাভাবিক হতে পারে। সামনে স্যার দাঁড়িয়ে মেঘের মাথায় এটা আসতেই যেন তার ছোট্ট হৃৎপিণ্ডটার ছোটাছুটি থামাতে পারছে না। হঠাৎ তার দিকে ফোন এগিয়ে আসতেই প্রথমে ভয় পেলেও রিসিভ করতেই নিলয়ের কণ্ঠ শুনতে পায়। নিলয় মেঘকে সাথে করে বাড়ি চলে যেতে বলে। মেঘ বারবার না করলেও নিলয় ধমক দিয়ে ফোন কেটে দেয়। তাই মেঘ এক প্রকার বাধ্য হয়ে বাইকে উঠে বসে। সারা শরীর মেঘের কাঁপছে সামনে থাকা মানুষটার জন্য। এমনকি সেই তীব্র গন্ধ নাকে আসতেই মেঘ যেন নিজেকে হারিয়ে ফেলছে বারবার। রাইসা আর নীলিমা আস্তে আস্তে মেঘকে তাদের নতুন স্যারের সাথে চলে যেতে দেখে বাসায় পৌঁছানোর পর মেঘ এক প্রকার জোর করে তার স্যারকে বাড়ির ভেতরে নেয়। মাহিন পেছন থেকে সবাইকে ইশারায় চুপচাপ থাকতে বলে। মেঘ সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হতেই চোখে ঘুম চলে আসায় ঘুমিয়ে পড়ে। মাহিন সবাইকে সব বলার পর সবাই হাসতে হাসতে শেষ। বিকেলে মেঘ ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে প্রতিদিনের মতো ড্রয়িং রুমে হাঁটা দেয় দাদির কাছে, কিন্তু নিজের স্যারকে সামনে থেকে সমস্ত ঘুম উড়ে যায়। দৌড়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সেই স্যারকে অবাক হয়ে জিজ্ঞেস করে, মাহমুদ স্যার আপনি এখানে? সাজেদা বেগম নিজের হাসি চেপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাহিন নিজেকে স্বাভাবিক রেখে মেঘকে উদ্দেশ্য করে বলে, সামনে আপনার পরীক্ষা, তাই আপনার বাবা চাচা সবাই আপনার বাড়িতে আমাকে রুম ভাড়ায় থাকতে বলেছে। মেঘ কথা শুনে দ্রুত সিঁড়ি বেয়ে নিজের রুমে ঢোকার জন্য ওঠে। রুমে ঢোকার আগে পাশে চোখ যেতে দেখে বা পাশের রুম খোলা। মাহিন ভাইয়ার রুম খোলা দেখতে পেয়ে মেঘের বুকের ভেতরে আটকে ওঠে। মেঘ জিজ্ঞেস করতে পেছনে ঘুরতে দেখে তার স্যার সামনে দাঁড়িয়ে। দুজনে চোখাচোখি হয়। মেঘ যেন সামনে থাকা মানুষটা চোখের মায়ায় গভীরতা বোঝার চেষ্টা করছে। ছোট্ট বুকের হৃৎপিণ্ডের তীব্র ছোটাছুটি যেন কিছুতেই থামছে না। এই বুঝি বুক চিরে বেরিয়ে আসে। এমন সময় মেঘের স্যার মেঘের দিকে তাকিয়ে দুবার ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তার দিকে চেয়ে কি দেখে।
মেঘ লজ্জা পেয়ে দ্রুত নিজের চিবুক গলায় নামায়। ততক্ষণে সামনে থাকা মানুষটা তার সামনে থেকে সরে যায়। মেঘ বুঝতে পারে মাহিন ভাইয়ার রুমই তার স্যারকে দেওয়া হয়েছে। কিন্তু মেঘ এবার চিন্তিত হয়ে যায়। এত বছর পর দেশে ফিরেছে, আর তার নিজের রুম সে অন্যকে কিভাবে দেবে? এসব ভাবতে ভাবতে একটু আগে ঘটে যাওয়া মুহূর্ত মনে পড়তে মেঘ নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে জিভায় কামড় দিয়ে ধ্যাত বলে নিজের রুমে ঢুকবে। এমন সময় দেখে নিলয় তার দিকে আসছে। নিলয় এসে মেঘকে দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেন, বোন, মাহিন ভাইয়াকে দেখেছিস? মেঘ মাথা দুদিকে নাড়িয়ে না জানিয়ে দেয়। নিলয় মাহিন ভাইয়ের রুম খোলা পেয়ে মেঘকে আর কিছু না বলে রুমের দিকে এগোতে এগোতে বলে, ওই তো মাহিন ভাইয়ের রুমে আছে। নিলয় রুমে ঢুকে যায়, কিন্তু মেঘ তৎক্ষণাৎ থ হয়ে যায়। নিলয়ের কথা শুনে মেঘ দৌড়ে মাহিনের রুমের কাছে যায়। দরজায় মেঘকে দাঁড়াতে দেখে নিলয় বলে, কিরে, দরজা দাঁড়িয়ে কি করছিস? ভেতরে আয়। মেঘ মাথা নিচু করে ভেতরে আসে। নিলয় আর মাহিন কি নিয়ে যেন কথা বলছিল, সেটা মেঘ ঠিকমতো বুঝতে না পারলেও বিছানার উপর বসতেই আর চোখে মাহিনের দিকে তাকায়। মেঘের আর একটুও বুঝতে বাকি নেই মাহিন তার স্যার বর্তমানে। মেঘ এতক্ষণ খেয়াল না করলেও এখন দেখতে পায় ছাই কালারের একটা টি শার্ট গায়ে আর পরনে একটা কালো ট্রাউজার। চুলগুলো এলোমেলো থাকলেও হাত দিয়ে সেগুলোকে কোনোরকম ঠিক করা হয়েছে। মেঘ ভালোই বুঝতে পারে। মেঘকে আর চোখে তাকাতে থেকে মাহিন সেটা বুঝতে পেরে মেঘের দিকে মুচকে একটা হাসি দেয়। মেঘের হৃদয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে। মেঘের ছোট্ট বুকে ধুকপুকানির শব্দ মেঘ বাইরে থেকে শুনতে পাচ্ছে। কোনো শ্যামবর্ণের পুরুষের হাসি এমন তার মনে কালবৈশাখীর ঝড় তুলতে পারে, সেটা মেঘের জানা ছিল না। মেঘের সাথে চোখাচোখি হলে মেঘ আবারও নিজের চিবুক গলায় নামিয়ে দেয়। মাহিন হালকা এসে কড়া গলায় নিলয়কে বলে, শোন নিলয়, তোর বোনকে এসব বাদ দিতে বলিস, ঠিক মতো খাওয়া দাওয়া আর ঠিক মতো পড়তে বলিস। নিলয় কপাল ভাঁজ করে ভ্রুকুচকে একবার মেঘের দিকে তাকিয়ে মাহিনকে জিজ্ঞেস করে, কি বাদ দিতে বলবো? সেটা নিজের বোনকে জিজ্ঞেস করিস। আর শোন, ঠিক মতো পড়া না পারলে ক্লাসে কিন্তু সবার চেয়েও বেশি আমার হাতে মাইর খাবে। মেঘ বুঝতে পারে এখানে থাকলে আরো কথা শোনাবে, তাই মেঘ উঠে বিড়বিড় করে বলতে থাকে, ব্যাটা আস্ত একটা খাটাস, একটুও বদলায়নি, বরং আরো বেশি খারাপ হয়েছে। যদিও দেখতে একটু সুন্দর হয়েছে, কিন্তু মনটা পুরোই খাটাস। যাই বকিস আমাকে কোনো লাভ হবে না। এই রে, শুনতে পেলো নাকি? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। মেঘ চোখ বড় বড় করে একবার পেছন ফিরে ঘুরে নিজের রুমের দিকে ছুটে যায়। এক দৌড়ে নিজের রুমে গিয়ে হাঁপাতে থাকে। অমনি নীলিমা ফোন দেয়। নীলিমার ফোন পেয়ে মেঘ রিসিভ করতেই ওপাশ থেকে ঠাট্টার স্বরে বলে, বাবু কি করো তুমি? বাবু বাঁশ খেয়ে বসে আছে। কেন কেন? আমার বাবুটার সাথে আবার কি হলো? আর হ্যাঁ, একটা কথা, তখন স্যারের বাইকে চলে গেলি, স্যার কি তোর কোনো আত্মীয় হয়? একটা কথা বললেই সব উত্তর পেয়ে যাবি। আসলে ক্লাসের কেমিস্ট্রি স্যার আর কেউ না, উনি হলো মাহিন ভাইয়া। বলিস কি না, তুই না ওনার সাথে কথা বলিস না, সামনেও যাস না, অথচ জানলি কিভাবে? মেঘ এবার নিজের ঠোঁট উল্টিয়ে একে একে সব বলে দেয়। এগুলো শুনে নীলিমা হেসে উঠলেই মেঘ রেগে উঠলে নীলিমা এবার চুপ হয়ে গিয়ে টপিক চেঞ্জ করে বলে, বাদ দে, তুই ওনার থেকে এড়িয়ে চলবি তাই হবে। সেটাই তো পারছি না। মানে কি বলতে চাচ্ছিস? যতবার ওনার সামনে গিয়েছি ততই যেন মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে হৃৎপিণ্ডের তীব্র ধুকধুকানি আমি বাহির থেকে শুনতে পাই। এমনকি নিজেকে শান্ত করতে পারি না। এই এই থাম থাম, তুই আবার প্রেমে পড়ে যাসনি তো? বাবু এই কাজ করো না, তুমি না ভালো মেয়ে। আচ্ছা বাদ দে, ওসব পড়তে বসতে হবে, নয়তো ক্লাসে আমি নাকি সবচেয়ে বেশি মার খাবো মাহিন ভাইয়া সাফ জানিয়ে দিয়েছে। আর শুধু আমি না, তোরও 12টা বাজিয়ে দেবে। তাই যদি ভালো চাস তো পড়তে বস। একথা বলতে নীলিমা ভয়ে ফোন কেটে দেয়। নীলিমা জানতো মেঘের ভাইরা সব এক একটার মাথায় যেন শুধু রাগ দিয়ে ভর্তি। নীলিমার এমন ভয় পাওয়া দেখে মেঘ বিছানায় গড়াগড়ি দিয়ে হাসতে থাকে। পাশের রুম থেকে একটা ধমক আসলে মেঘ লাফ দিয়ে উঠে চুপচাপ পড়তে বসে। মাহিন লাগেজ থেকে নিলয়ের জন্য যা যা এনেছিল সব বের করে দেয়। নিলয় ল্যাপটপ কিনতে চেয়েছিল, কিন্তু তার সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ানোর কারণে সবাই কম বেশি রেগে আছে। এই অবস্থায় নিলয় কাউকে বলবে সেই সাহসটুকু পাচ্ছিল না, কিন্তু মাহিন ভাইয়াকে বলতেও হয়নি নিলয়ের জন্য সেটা এনে দিয়েছে। নিলয় সবকিছু পেয়ে খুশি হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, মেঘের জন্য যা এনেছিল ওগুলো দিয়েছো? না, তোর বোনকে এখন এগুলো দিব না, ওর জন্মদিনে দিব। বাইরে যাবে কি কাজ? চল একটু গ্রামের মাঠে খেলতে যাব। নিলয় আর মাহিন দুজনে বের হয়ে যায়। মাহিন যাওয়ার পথে একবার আর চোখে মেঘের রুমের দিকে তাকিয়ে দেখে মেঘ পড়ছে কিনা। মেঘকে পড়তে দেখে সোজা বেরিয়ে পড়ে। মাহিন আর নিলয়কে বের হতে দেখে মেঘ চুপি চুপি বারান্দায় গিয়ে দাঁড়ায়।
মেঘ দেখতে চাচ্ছে দুই ভাই বাড়িতেই আছে নাকি বাইরে গিয়েছে। মেঘ যখন দেখে তারা দুজন বাইরে গিয়েছে, এক দৌড়ে নিচে গিয়ে বৃষ্টি আর বর্ষাকে নিয়ে টিভি দেখতে শুরু করে। মূলত প্রতিদিন বিকেলে মেঘ এটাই করে। তিনজনে মিলে যেন হই হুল্লোড় লাগিয়ে দেয় বিকেলে বেলায়। মরিয়ম বেগম এবং আয়েশা বেগম যেন অতিষ্ঠ হয়ে ওঠে, তবে কিছু বলে সাহস পান না সাজেদা বেগমের ভয়ে, কেননা সাজেদা বেগম উল্টো তাদের ওপর খুশি হয়ে যায় সায় দেয়। সন্ধ্যা পর্যন্ত মেঘ আর ওরা দুজন মিলে ড্রয়িং রুমে টিভি দেখছে আর দুষ্টমি করছে। মেঘ যেন ভুলে গিয়েছে বাসায় এখন সে আর একা নয়, কেননা সচরাচর নিলয় টুকটাক রাগ করলেও যখন থাকে না তখন মেঘের রাজত্ব চলে। এতদিন মেঘের রাগ জেদি যেন ছিল সব আতঙ্ক, কেননা একবার যেটা জেদ করবে মেঘ সেটাই হতে হবে। এর জন্য যদি কেউ তাকে বোঝাতে বোঝাতে পাগলও হয়ে যায় তবুও মেঘ নিজের জেদে অনড়। খেলাধুলা শেষ করে দুই ভাই গল্প করতে করতে বাসায় ঢোকে। এমন সময় পাশে বসে থাকা সাজেদা বেগম খুশি হয়ে ডাকে। দাদির এমন কথা শুনে মেঘ দুষ্টুমি করতে করতে মাথা তুলে সেদিকে তাকিয়ে দেখে মাহিন ভাইয়া আর নিলয় ভাইয়া দাঁড়িয়ে। তবে মাহিন দাঁড়িয়ে পড়েছে, নিলয় ভেতরে চলে এসেছে। মেঘ খেয়াল করে ছাই রঙের টি শার্টটা ঘামে গায়ের সাথে লেপটে গিয়েছে। মুখে থাকা বিন্দু বিন্দু ঘাম ছোট ছোট দাড়ি বেয়ে গলায় গিয়ে পড়ছে। নাকের ডগায় জমে থাকা ঘামগুলো লাইটের আলোতে চিকচিক করছে। চোখের দিকে তাকাতে মেঘ আটকে ওঠে, কেননা মাহিনের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মাহিন মেঘের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। মেঘ ভয় পেয়ে সোজা এক দৌড়ে নিজের রুমে গিয়ে বই খুলে পড়তে বসে। হঠাৎ মেঘ আপুকে এমন দৌড় দিতে দেখে বর্ষা আর বৃষ্টি আশ্চর্য হয়ে দরজার দিকে তাকাতেই তারা দুজনও ভয়ের রুমের দিকে ছুটে যায়। মাহিন সোফায় ঘামে ভেজা শরীর নিয়ে বসে দু হাত দুদিকে ছড়িয়ে দেয়। এরপর সাজেদা বেগমের সাথে কিছুক্ষণ গল্প করে। এর মধ্যেই মানজুর চৌধুরী এবং নাইমুর চৌধুরী একসাথে ঘরে ঢোকে। তারা সবাই মিলে একসাথে কিছুক্ষণ গল্প করে। মাহিনের ব্যাপারে ভালো মন্দ জিজ্ঞেস করলেই মাহিনও স্বাভাবিকভাবে সবাইকে উত্তর দেয়। এরপর মাহিন সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতে দেখে একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছে। মাহিন টাওয়াল দিয়ে মুছতে মুছতে ফোন রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে সালামের উত্তর নিলেই মাহিন জিজ্ঞেস করে, কে আপনি আর কোথা থেকে বলছেন? আমি জিনিয়া বলছি। আপনি যেই হন না কেন, আমাকে কি দরকার? এতদিন দরকার ছিল না, কিন্তু আপনাকে প্রথম দেখার পর থেকে এখন থেকে আপনাকে রোজ দরকার। মানে আমাকে আবার কোথায় দেখেছেন আপনি? আর আমাকেই বা রোজ দরকার কেন? আপনাকে বিয়ে বাড়িতে প্রথম দেখাতে ভীষণ ভালো লেগেছে। জানেন, কখনো কোনো ছেলেকে আমার এতটা ভালো লাগেনি কখনো। দেখুন, আপনাকে আমি বারণ করে দিচ্ছি, আমার পেছনে সময় নষ্ট না করে নিজের জীবনের পেছনে সময় দিন, ভালো কিছু পাবেন। আর নেক্সট টাইম আমাকে আর ফোন দিবেন না। এখন হয়তো ভালোভাবে বলছি, কিন্তু এরপর আর ভালোভাবে বলবো না। ভালো থাকবেন। জিনিয়াকে আর কোনো কথা না বলতে দিয়ে মাহিন ফোন কেটে দেয়। এরপর একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করে। রাত 9টা বাজতে খাবার টেবিলে ডাকে সবাইকে। খাবার টেবিলে গিয়ে বসে এতগুলো বছর পর সবাই একসাথে আজ খেতে বসেছে। সবাই খুব খুশি। মাহিনের বিপরীতে মেঘকে বসতে হয়েছে, কারণ আগে মাহিনের জায়গায় মেঘ বসতো, কিন্তু মাহিন আসায় মেঘকে উল্টো পাশে বর্ষার বৃষ্টির সাথে বসতে হয়েছে। খাবার খেতে খেতে ভয়ে ভয়ে মেঘ চোখ তুলে তাকাতে দেখে মাহিন ভাইয়া তার দিকে রাগে চোখ লাল করে তাকিয়ে আছে। মেঘ ভয়ে আবার চোখ নিচু করে ফেলে। মেঘ বুঝতে পারে পড়তে না বসে দুষ্টুমির কারণে এমন রেগে আছে। মানজুর চৌধুরী খেতে খেতে হঠাৎ বলে ওঠে, মাহিন, তুমি তো চলে এসেছো, আর কত দেরি করবে? আমাদেরও তো বয়স হয়ে গিয়েছে। তো এবার পরিবারের আরেকজনকে আনার ব্যবস্থা করব, তোমার মতামত কি? কথাটা শুনতে মাহিনের গলায় খাবার আটকে বিষম লেগে যায়। পাশে নিলয় দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে মাহিনের পিঠে থাপড়াতে থাকে যেন বিষম কেটে যায়। মাহিন ভাইয়ার এমন অবস্থা থেকে মেঘ মাথা নিচু করে মিটি মিটি হাসছে আর মনে মনে বলছে, হঠাৎ বেটা ঠিক হয়েছে আমাকে রাগ দেখানো। এই মেঘ চৌধুরীকে রাগ দেখানো, এবার মজা বোঝো কেমন লাগে। মেঘ নিজের মনে এসব বলতে বলতে একটু মাথা তুলতে দেখে মাহিনের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। অতিরিক্ত রাগে চেহারা তামাটে হয়ে গিয়েছে। মেঘ এবার আরো ভয় পেয়ে আর একবারের জন্য মাহিনের দিকে তাকায় না, কেননা মেঘ মনে করতে থাকে এগুলো মাহিন শুনে নেয়নি তো। খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। মাহিন উঠে হাত ধুতে গেলে মেঘ খাবার টেবিলে নিজের হাত ধুয়ে পড়ার বাহানা দেখিয়ে নিজের রুমের দিকে লাগায় এক দৌড়। কেননা এই সময়ে মেঘের একটু ইচ্ছে নেই খাটাসের সামনে পড়ার। নিজের রুমে গিয়ে দরজা আটকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে মেঘ আর নীলিমা কান ধরে দাঁড়িয়ে আছে ক্লাসে। মাহিন মুস্কি আসে আর নিজে নিজে বিড়বিড় করে বলছে, মেঘবতী, তুমি ঘরে আমাকে একটু জ্বালাবে আর আমি ক্লাসে তোমাকে পুড়িয়ে দিব।
ঘরে পার পেতে পারো, এখানে নয়। কিছুক্ষণ আগে ক্লাসে এসে সবাইকে সোজা সোজা প্রশ্ন ধরলো মেঘের বেলায় এসে মাহিন ইচ্ছে করে কয়েকটা বিক্রিয়া নিয়ে প্রশ্ন করলে মেঘ আটকে যায়। আর এতেই মাহিন একটু শব্দ করে হেসে দেয়। মেঘ ভালো করে বুঝতে পারে এটা ইচ্ছে করে তার সাথে করা হচ্ছে। মেঘ কিছু বলছে না, কেননা মাহিন আগেই বলে দিয়েছে আমার শাস্তি নিয়ে কেউ একটা প্রশ্ন করলে ডাবল শাস্তি হবে। মেঘের চোখ ছলছল করছে, এই বুঝি চোখ দিয়ে পানি পড়বে। মাহিন কান ধরে দাঁড় করিয়ে রেখে ক্লাসে ঘুরে ঘুরে পড়াচ্ছে এবং আর চোখে মেঘকে দেখে মিটিমিটি হাসছে। পাশ থেকে নীলিমা মেঘকে খোঁচাচ্ছে, এটা দেখে মাহিন নীলিমাকেও কান ধরে দাঁড় করিয়ে দেয়। বর্তমানে হঠাৎ দরজা থেকে কেউ বলে, আসতে পারি স্যার? মাহিন পড়ানো থামিয়ে দরজার দিকে তাকায়, সাথে ক্লাসের বাকিরাও তাকায়। মাহিন দরজায় তাকাতেই মাহিনের হাত থেকে বই পড়ে যায়। দরজায় একটা মেয়ে দাঁড়িয়ে, যার জন্য মাহিন আজ এই অবস্থানে আসতে পেরেছে। অতীতে স্কুলে 10ম শ্রেণীতে থাকা অবস্থায় মাহিন গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে মাহিনের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। মাহিনের রক্তের গ্রুপের সাথে কেবল মাত্র তার মায়ের রক্তের গ্রুপ মিল থাকায় কোনো মতেই রক্ত সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। তখন একটা মেয়ে, যার নাম মেয়েটি বলেছিল তাসনিয়া, তাসনিয়া তখন মাহিনের জীবন বাঁচাতে মাহিনকে রক্ত দিয়েছিল। এরপর সুস্থ হয়ে মাহিন জানতে পেরে গিয়েছিল সেই বাড়িতে। দরজায় মাহিন ভয়ে ভয়ে নক করে, তখন তাসনিয়া এসে দরজা খুলে দিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে। মাহিনকে না চিনতে পারলেও মাহিন একটু হেসে বলে, আপনি তাসনিয়া আপু না? হ্যাঁ, আমি তাসনিয়া, কিন্তু তুমি কে? আপু আমি মাহিন। আপনার কি মনে আছে একটা ছেলেকে আপনি রক্ত দিয়েছিলেন, সে লাইফ সাপোর্টে ছিল জন্যে? ওটাই আমি। আরে তুমি, ভেতরে আসো। মাহিন প্রথমে লজ্জা করে না করলেও পরে ভেতরে যায়। এরপর তাসনিয়া আপুর সাথে মাহিন কথা বলে, সাথে তার বাবা মায়ের সাথে টুকটাক কথা বলে। তাসনিয়া জানায় তারা 2 বোন। এরপর মাহিনের সাথে কথা বলতে বলতে একসময় মাহিনের পরিবার সম্পর্কে জানতে পারে, আর জানতে পারে মাহিনের জীবনের ওপর কতটা ক্ষতিকর প্রভাব পড়ছে এর জন্য। তাসনিয়া তখন মাহিনকে তার কাছে টিউশন পড়ার পরামর্শ দেয়। প্রথমে রাজি না হলেও মাহিনকে যখন একজন বোন হিসেবে বলে, তখন মাহিন রাজি হয়ে যায়। আর ধীরে ধীরে মাহিন সব জায়গায় ভালো রেজাল্ট করতে থাকে। যতবার মাহিন ভেঙে পড়ে ততবারই তাসনিয়া মাহিনকে শক্ত হতে সাহায্য করে। বর্তমানে তাসনিয়া আপুকে দরজায় দেখে মাহিন সবার থেকে একটু সময় চেয়ে মেঘ আর নীলিমাকে বসতে বলে দ্রুত ক্লাসের বাইরে চলে যায়। মাহিন কাছে যেতেই তাসনিয়া অভিমানী কণ্ঠে বলে, তোর সাথে আমার কোনো কথা নেই। কেন আপু, আমি কি করেছি? তুই যে আসবি দেশে, এই আপুকে একবার জানানোর প্রয়োজন মনে করলি? মাহিন এবার নিজের এক হাত দিয়ে এক কান ধরে সরি বলে তাসনিয়া এটা দেখে হাসতে থাকে। মেঘ তাদের দুজনের কথোপকথন শুনতে না পায়নি এতক্ষণ। কিছু মনে না করলেও মাহিন ভাই এর হঠাৎ এভাবে কান ধরায় মেঘের চোখ সেটা এড়ায় না। মেঘের চোখ মুখ লাল হতে শুরু করেছে। না চাইতেও মেঘ সেদিক থেকে চোখ ফেরাতে পারছে না। মেঘের বারবার মনে হচ্ছে কে এই মেয়ে, যার জন্য মাহিন ভাই পর্যন্ত কান ধরছে আর হাসাহাসি করে কথা বলছে। মেঘের যেন এটা দেখে গা জ্বলে যাচ্ছে। মেঘ রাগে শুধু ফুলছে। মেঘ রেগে পাশে থাকা নীলিমার হাত চেপে ধরে। এতে নীলিমা ভয়ে আটকে ওঠে, কেননা নীলিমার বুঝতে বাকি নেই যে মেঘ ভীষণ রেগে যাচ্ছে। মেঘ রেগে নীলিমার হাতে চাপ দেওয়ায় হাতে নখ বসে গিয়েছে। নীলিমা ব্যথায় মেঘের থেকে হাত ছাড়িয়ে দিতে না পারলে মেঘকে একটা ধাক্কা দেয়। অমনি মেঘ বুঝতে পারে রাগে কি করেছে। মেঘের স্বভাব এটা, একবার রাগলে হাতের কাছে যা পাবে তার 12টা বাজিয়ে দেবে। আর আজ নীলিমার হয়েছে। নীলিমা এর আগেও এমন হয়েছে, কিন্তু নীলিমা অবাক হয়ে মেঘকে জিজ্ঞেস করে, কি রে, তুই আজকে হঠাৎ এত রেগে গেলি কেন? নাকি স্যার দাঁড়িয়ে রেখেছে বলে? মেঘ নীলিমার দিকে তাকাতে নীলিমা ভয়ে চোখ বড় বড় করে ঢোক গেলে, কেননা মেঘের চোখ লাল আগুনের মতো হয়ে গিয়েছে, মুখ লাল টমেটোর মতো হয়ে গিয়েছে, যেন টোকা দিলেই রক্ত বের হয়ে আসবে। নীলিমা ভয়ে ভয়ে বলে, বাবু শান্ত হো প্লিজ, নয়তো আমাকে আজ হাসপাতালে যেতে কেউ আটকাতে পারবে না। নীলিমা মেঘকে শান্ত করায় ব্যস্ত হয়ে পড়ে। মাহিন কথা বলতে বলতে এক পর্যায়ে বলে, আপু এখানে কেন? আমার বোন এই কলেজেই পড়ে, কয়েকদিন নানা বাড়ি ঘুরতে গেছিল, তো একটু সমস্যার কারণে তাই ক্লাস করতে পারিনি। প্রিন্সিপাল স্যারকে বললাম, পরে স্যার বললো এই ক্লাসে স্যারের সাথে কথা বলতে, তাই এসে দেখি তুমি। আচ্ছা ঠিক আছে, কোথায় তোমার বোন? তাসনিয়াও মাহিনের সাথে তাল মিলিয়ে হালকা এসে ঠিক আছে জানিয়ে জিনিয়া বলে ডাক দিতেই মাহিনের চোখ বড় বড় হয়ে যায়। মাহিন নিজের মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করে যেন সেই মেয়েটা না হয়। কিন্তু মাহিনকে অবাক করে জিনিয়া ক্লাসে ঢুকতে মাহিনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে একদম প্রথম বেঞ্চে গিয়ে বসে। জিনিয়াও জানতো না তার ভালো লাগাকে সেভাবে ক্লাসে পেয়ে যাবে। জিনিয়া খুব খুশি।
তাসনি আপুকে বিদায় জানিয়ে মাহিন ক্লাসে ঢুকতেই মেঘের দিকে চোখ যায়। মাহিন দেখতে পায় মেঘ রাগে লুচির মতো শুধু ফুলছে আর লাল হচ্ছে। মাহিন একটু হাসি দিয়ে মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। এতে যেন মেঘের সব রাগ গড়ে যায়। মাহিনের এই হাসিতে মেঘের মনে ঝড় শুরু হয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের মতো তার বুকের হৃৎপিণ্ডের ধুকপুকানি আশ্রে পড়তে থাকে। নিঃশ্বাস বেড়ে যায় মেঘের, চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা। কেননা আর একটু হলে মেঘ কান্না করে দিত। মেঘের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। মেঘ লজ্জায় এবার চিবুক গলায় নামায়। মাহিন আবারও পড়ানো শুরু করে। মেঘের রাগ এভাবে কমে যাওয়ায় নীলিমা লক্ষ্য করে মেঘকে জিজ্ঞেস করে। মেঘ মাথা নেড়ে কিছু না জানিয়ে ক্লাসে মনোযোগ দেয়। মাহিন সুন্দর মতো পড়িয়ে ক্লাস শেষ করে দ্রুত বেরিয়ে যায়, যেন জিনিয়ার চোখে না পড়ে। কেননা ক্লাসে কয়েকবার আর চোখে মাহিন দেখেছে জিনিয়া শুধু হা করে তার দিকেই তাকিয়ে আছে। সবগুলো ক্লাস শেষ করে মেঘ আর নীলিমা বের হচ্ছে। নীলিমা মেঘকে জিজ্ঞেস করে, তুই হঠাৎ এমন রেগে গেলি কেন? আবার হঠাৎ রাত ঠান্ডাই বা তোর কি করে হলো? এটা তো হয় না কখনো। মেঘের মুখে হাসি চলে আসে। কথাটা শুনতেই মেঘের তখনকার ঘটনা মনে পড়ে যায়। বারবার শুধু মাহিনের হাসি যেন মেঘের চোখের সামনে ভাসছে। মেঘকে কোনো উত্তর না দিতে দেখে নীলিমা মেঘের দিকে তাকায়। নীলিমা দেখতে পায় মেঘ হাসছে, কিন্তু কোনো কথাই বলছে না। নীলিমা ধাক্কা দিতেই মেঘের ঘোর কাটে। নীলিমা কপাল ভাঁজ করে ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলে, কি রে, তোর হাব ভাব তো ভালো লাগছে না। দিনের বেলা কি স্বপ্ন দেখিস জেগে থেকে? এরকম করে হাসছিস নাকি কোথাও কোনো আকাম করে আসছিস? সত্যি করে বল মেঘ। আরে কিছু না, এমনি। বাদ দে তো। বাদ দিব না। বাই এনি চান্স তুই কি করে তোর মাহিন ভাইয়াকে নিয়ে ভাবছিস না তো? নীলিমার মুখে মাহিনকে নিয়ে ভাবনার কথা শুনতেই মেঘের চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা। দোগাল ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। নীলিমা বুঝতে পেরে কড়া গলায় বলে, শোন, তোকে আবারও বলছি, এসবে জড়াস না তুই। নিজেও দেখলি মাহিন ভাইয়া ওই আপুর সাথে কত হেসে হেসে কথা বলছিল, এমনকি কানও ধরছিল। নিশ্চয়ই ওই মেয়ে মাহিন ভাইয়ার গার্লফ্রেন্ড। তুই বাকি কথা আর নীলিমা বলতে পারে না। তার আগে মেঘ রেগে গিয়েছে। নীলিমা শান্ত করার চেষ্টা করে। মেঘ রাগ করলেও শান্তভাবে মনে মনে বলে, সত্যি তো আমি মাহিন ভাইয়াকে নিয়ে কেন ভাববো? মাহিন ভাইয়ার তো একজন আছে, তার জন্য কানও ধরেছিল মাহিন ভাইয়া। মেঘ নীলিমার কথা বুঝতে পেরে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, সরি বাবু, আর এমন হবে না। আজকে থেকে সব বাদ, পড়াশোনা শুরু। এ কথা বলে মেঘ একগাল হেসে নীলিমাকে নিয়ে বের হতে দেখে সামনে মাহিন দাঁড়িয়ে বাইক নিয়ে। ক্লাসে শুধু রেগে ফুলেছে, তবে এখানে শান্তভাবে তাকাতেই দেখতে পাই সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট পরেছে। চুলগুলো হাত দিয়ে গোছানো হয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। সূর্যের আলো পড়ে সেটা চিকচিক করছে। মুখে ছোট্ট একটা হাসি লেগে আছে। মেঘের মনের মধ্যে উত্তাল পাতাল শুরু হয়ে গিয়েছে আবারও। এতক্ষণ নীলিমার সাথে বললেও সামনে দেখে নিজেকে থামানোর চেষ্টা করেও যেন ব্যর্থ হচ্ছে মেঘ। এভাবে মাহিনের দিকে তাকাতে দেখে মাহিন হালকা করে ভ্রু নাচায়। মেঘ লজ্জায় চিবুক গলায় নামায়। মেঘের লজ্জা পেতে দেখে মাহিন একটু জোরেই হেসে ফেলে। তারপর স্বাভাবিক কণ্ঠে নীলিমাকে বলে, নীলিমা, তুমি বাসায় চলে যাও, ওকে আমি নিয়ে যাব। নীলিমা মাথা নেড়ে আচ্ছা জানিয়ে মেঘের দিকে তাকিয়ে চোখের ইশারায় আবারও বুঝিয়ে দেয় এসব থেকে দূরে থাকতে। মাহিনের কথা শুনে মেঘ জোর গলায় বলে ওঠে, আমি আপনার সাথে যাব না ভাইয়া। মাহিন এবার রেগে যায়। মেঘ তাকিয়ে দেখে মাহিনের চোখ লাল হতে শুরু করেছে। এটা দেখে ভয় পেয়ে মেঘ মাথা নিচু করে ফেলে। মাহিন রাগী সরে বলে, ভাইয়া ডাকতে হবে না তোর। তাহলে কি আঙ্কেল ডাকবো? মেঘ দাঁত কেলিয়ে হাসতে থাকে এটা বলে, কিন্তু যখনই মাহিনকে দেখে মেঘ আঁতকে ওঠে। মাহিনের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মেঘ আর একটা কথাও না বলে চুপ হয়ে যায়। মাহিন কড়া গলায় বলে, মাহিন ভাইয়া থেকে অন্তস্থ আকারে আ বাদ দিয়ে শুধু ভাই বলে ডাকবি। আর এখন গাড়িতে ওঠ, বাসায় যাব। আমি আপনার সাথে যাব না। প্লিজ রাগ করিস না, চল বাসায়। প্লিজ বলাতে মাহিন চোখ বড় বড় করে তাকায়। কেননা স্বয়ং মাহিন চৌধুরী তাকে রিকোয়েস্ট করছে, এটা মেঘ কল্পনাতেও ছিল না। তবুও মেঘের অভিমান যেন এতটুকুও কমলো না। সে সোজা না জানিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে। মাহিন এবার জোরে ডাক দিয়ে বলে, গেলি না তো, পরে আবার পস্তাস না কিন্তু। এটা বলে মাহিন বাইক নিয়ে উল্টো দিকে যায়। একটু পর মাহিন আবার বাড়ির দিকে যেতে থাকে। সামনে যেতে দেখে মেঘ হেঁটে বাসায় যাচ্ছে। গ্রামের রাস্তা, তার উপর শরৎকাল। মাঝে মাঝে বৃষ্টিতে রাস্তায় কিছু জায়গায় পানি জমে কাদা হয়ে আছে। মাহিন একটা দুষ্টুমির হাসি দিয়ে একটু জোরে বাইক চালিয়ে কাদার মধ্যে দিয়ে যায়। আর অমনি কাদা ছিটে মেঘের সাদা কলেজ বোরকা একেবারে শেষ হয়ে যায়। মেঘ রাগে কটমট করতে করতে বলে, আবে ওই লেজ কাটা বান্দর, চোখ কি কম দেখিস? হ্যাঁ বেটা ইবলিশ।
অমনি মাহিন ব্রেক করে হাসতে হাসতে পেছনে তাকিয়ে বলে, বলেছিলাম না পস্তাতে হবে, এখন বোস ঠেলা। কথাটা বলে মাহিন হাসতে হাসতে চলে যায়। মেঘ যখন দেখে এটা তার মাহিন ভাই, এর কাজ আরো রাগে ফুলতে থাকে। রাগে কটমট করতে করতে বাসার দরজায় কাছে গিয়ে ভ্যাভা করে কেঁদে দেয়। অমনি সাজেদা বেগম, মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী দৌড়ে এসে বলতে থাকে কি হয়েছে। মেঘের এই অবস্থা থেকে সাজেদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি মেঘ, তোর এই অবস্থা কিভাবে হলো? কোথায় আছাড় খেয়ে পড়লি আবার? মেঘ কাঁদতে কাঁদতে মাহিনের নাম বলে। সাজেদা বেগম অমনি মাহিনকে জোর গলায় ডেকে রাগী কণ্ঠে জিজ্ঞেস করে, তুই তো ওর সাথে এটা কেন করছিস? মাহিন সোজাসুজি বলে দেয় মেঘ কথা শোনেনি, তাই এমন করেছে। মেঘ ঢং দেখিয়ে আরো কাঁদতে থাকে। পরে সাজেদা বেগম মাহিনকে একটু বকাঝকা করে মেঘ মাহিনের দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে বুঝিয়ে দেয় এবার কেমন লাগে। বিকেলে মেঘ রুমে শুয়ে আছে। হঠাৎ বৃষ্টি আর বর্ষা রুমে ঢুকে অনেকগুলো চকলেট মেঘকে দিয়ে আগামীকাল মেঘের জন্মদিন উপলক্ষে উইশ করে। মেঘ ভীষণ খুশি হয়। হঠাৎ এমন সারপ্রাইজ মেঘের খুব ভালো লাগে। বৃষ্টি আর বর্ষা বায়না ধরে কাল ঘুরতে যাওয়ার। মেঘও রাজি হয়ে যায়। তিনজন কিছুক্ষণ নানা রকমের গল্প করে তারপর বৃষ্টি আর বর্ষা চলে যায়। মেঘের মনে প্রশ্ন আসে, আচ্ছা মাহিন ভাইয়া, সরি মাহিন ভাইয়া আমাকে তো উইশ করলো না। অবশ্য করবে কেন, দুপুরে যা করেছি। ধুর, আমিও জেদের বসে কি করে বসলাম। এখন রাগ করে আমার উইশ হয়তো আর করবেই না। কথাটা বলে মেঘ নিজের মাথায় নিজেই কাটটা মারে। তবুও মেঘ আশা নিয়ে ভয়ে ভয়ে মাহিনের রুমের দিকে যেতে থাকে। দরজার কাছে আসতেই মেঘের হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। একবার কিছুটা ফিরে গিয়ে নিজের মনে সাহস নিয়ে দরজায় দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে, মাহিন ভাই আসবো। মাহিন শুয়ে মোবাইল টিপতে টিপতে আসতে বলে। ভেতরে আসার পর মেঘ মাহিনের দিকে না তাকিয়ে মাথা নিচু করে ভয়ে ভয়ে বলে, কালকে আমার জন্মদিন। হ্যাঁ আমি জানি। এমন কথা শুনে মেঘ মুখ তুলে মাহিনের দিকে তাকায়। মেঘ ভাবে হয়তো রাগে এমন করছে, তাই আবারও জিজ্ঞেস করে, আমাকে উইশ করবে না? এবার মাহিন মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে বিরক্তিকর স্বরে মেঘকে বলে, ওসব জন্মদিন আমার ভালো লাগে না। আর তুই কে যে তোকে আমার উইশ করতে হবে? শর্ত এখান থেকে। কথাটা বলে মাহিন মোবাইল রেখে ওয়াশরুমের দিকে যায়। মেঘের চোখ ছলছল করছে। এমন কথা শুনবে সে ভাবেনি। মনে মনে ভাবতে থাকে, মাহিন ভাইয়াকে নিয়ে তার যত আগ্রহ, তাকে নিয়ে বিন্দু পরিমাণ আগ্রহ মাহিন ভাইয়ের নেই। তবে কি মরিচিকার পেছনে ছুটছি আমি? এসব ভাবতে ভাবতে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে নিচে পড়ে। তখনই মেঘের চোখ আটকায় মোবাইলে জ্বলতে থাকা স্ক্রিনের দিকে। মেঘ তাকিয়ে দেখতে পায় একটা মেয়ের কাঁধে মাহিনের হাত, আর মেয়েটা মাহিনের খুব কাছে এমনভাবে তোলা ছবি। ছবিটা দেখতে মেঘের হার্টবিট যেন বন্ধ হয়ে গেছে। মেয়েটাকে বোঝার জন্য মেঘ এগিয়ে যেতে থাকে। ওয়াশরুমে যেতেই মাহিনের যখন মনে পড়ে মোবাইল লক না করে চলে এসছে, দৌড়ে এসে মেঘকে জোরে একটা ধমক দেয়। মেঘ মেয়েটাকে এটা দেখার আগে মাহিন তাকে ধমক দিয়েছে। মাহিন তাকে কড়া কড়ায় কিছু বলতে গিয়েও বলে না, কিন্তু মাহিনের এমন ব্যবহারে মেঘের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। হৃদয়ে শুরু হয়েছে রক্তক্ষরণ, যেটা থামানো মেঘের সম্ভব না। একটু করে মেঘের মনের মধ্যে মাহিনকে নিয়ে যে স্বপ্ন বুনতে শুরু করেছিল, সেটা মাহিনের এক কথায় যেন শেষ হয়ে যায়। মেঘ কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুজে রেখে কাঁদতে থাকে। নিঃশ্বাসটা আটকে আসছে মেঘের। মাহিন ভাইকে তার ভালো লাগতো। সেই ভালো লাগা যে তার মনে এত বড় একটা আঘাত দেবে সেটা মেঘের জানা ছিল না। মেঘের সারা শরীর কাঁপছে, নিজেই নিজের ভুল বুঝতে পারছে। মেঘ মনে মনে বলতে থাকে, ওই মেয়েটা কি এতই আপনার আপন হয়ে গেল মাহিন ভাই, যার জন্য আজকে আমাকে ধমক দিলেন? মেঘ নিজেকে বোঝাতে থাকে মাহিন তার না, মাহিন অন্য কারো। মেঘ যেন এটা চিন্তাই করতে পারছে না। কান্না করতে করতে একসময় মেঘ ফোপাতে থাকে। ভেতরটা মেঘের দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ মেঘের মনে পড়ে সকালে যে মেয়েটার সাথে মাহিন ভাই কথা বলছিল, যতটুকু দেখতে পেরেছে মোবাইলে থাকা মেয়ে সম্পূর্ণ আলাদা। মেঘ আর কিছু ভাবতে পারছে না। অতিরিক্ত কান্নার কারণে মেঘ ঘুমিয়ে পড়ে। বৃষ্টি এসে ডাকতে গিয়ে যখন দেখে ঘুমাচ্ছে, তখন আর না ডেকে চলে যায়। খাবার টেবিলে যে যার মতো খেয়ে নেয়। কাল সবাই আসবে, এই কারণে সাজেদা বেগম খুব খুশি। মেঘের নানা বাড়ি থেকেও লোক আসবে, কেননা তারাও মাহিনকে খুব ভালোবাসে। কিন্তু এসবের যেন কোনো ভ্রুক্ষেপ নেই মেঘের। সে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। একটি বারের জন্য মাথা উঁচু করছে না। মাহিন চুপচাপ সবার কথাতে কথা মেলাচ্ছে আর মেঘকে দেখছে। মাহিন নিজেও বুঝতে পারছে মেঘের সাথে সে খুব বেশি বেশি করে ফেলেছে। খেয়ে পড়ার নাম করে মাথা নিচু করে আজ সবার আগে উঠে যায়। রুমে গিয়ে প্রচুর মাথা যন্ত্রণার কারণে ঘুমিয়ে পড়ে।
12টায় মেঘের ঘুম ভাঙে, শেষবারের মতো আশা রাখে ভালো লাগা না হোক, বোন হিসেবে মেঘকে উইশ করুক। এমন সময় দরজায় নক করে কেউ একজন। মেঘ সব ভুলে গিয়ে ভাবে মাহিন এসেছে, তাই বলে উঠে দরজা খুলে আছে। দরজা খুলে ভেতরে আসে নিলয়। মেঘের একটু মন খারাপ লাগলেও নিলয় ভাইয়ার হাতে অনেক গিফটস দেখে খুব খুশি হয়। নিলয় এসে খুব খুশি হয়ে বোনকে আগে উইশ করে, তারপর অনেক রকমের চকলেট, কয়েকটা সুন্দর ড্রেস দিতেই মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। চোখ দুটো যেন খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। তবে এর মধ্যেও মেঘের চোখ যেন অন্য কারো থেকে একটা উইশ হলেও আশা করেছিল মেঘ। মেঘ একটু মন খারাপ করে ছোট করে নিলয়কে জিজ্ঞেস করে, ভাইয়া, মাহিন ভাই কোথায়? জানি না, দাদি বললো সন্ধ্যার পর কোথায় যেন গিয়েছিল, একটু আগে এসে ঘুমিয়ে পড়েছে। তোর জন্য এসব কিনতে গিয়ে ভাইয়ার সাথে আর দেখা হয়নি, কথাও হয়নি। আচ্ছা শোন, অনেক রাত হয়ে গেছে, তুই ঘুমিয়ে পড় কেমন? মেঘ মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দরজা চাপিয়ে বিছানায় বসে ফোন টিপতে থাকে আর বারবার দরজার দিকে তাকায়। এই বুঝি তার মাইন ভাই আসলো। রাত 12টা বেজে 39 বেজে গিয়েছে। মেঘ একবার দরজার বাইরে গিয়েছিল, কিন্তু সব অন্ধকার, এমনকি মাহিনের রুমেও অন্ধকার দেখতে পায় মেঘ। অল্প একটু আলো শুধু ডাইনিং এ রয়েছে। মেঘ ইচ্ছে করে নিচে নেমে পানি খেয়ে আসে, তবুও কোনো খোঁজ পায় না মাহিনের। মন খারাপ করে রুমে এসে নিজে নিজে ঠিক করে আজ থেকে মন থেকে সব ঝেড়ে ফেলবে। যে মানুষটা তার নয় তাকে নিয়ে মেঘ আর ভাববে না। মেঘ ঘুমিয়ে পড়ে। মাহিন ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় মেঘের সাথে অমন ব্যবহার করার পর মাহিন নিজের ওপর রাগ করে সাদা শার্ট গায়ে বেরিয়ে পড়েছিল। বাইকে যেতে যেতে লুকিং গ্লাসে নিজেকে দেখে রাগের চোটে সেটা চেপে ধরে ভেঙে পড়েছিল। সাথে মাহিনের হাতও কেটে গিয়েছিল। মাহিন শুধু হাসছিল আর নিজের কাজের জন্য এটাই তার প্রাপ্য ভাবছিল। হাত থেকে রক্ত পড়া বন্ধ করতে বারবার শার্টে মুছে যাচ্ছিল। ছাদে মাথার ওপর আকাশে পূর্ণিমার চাঁদটাই যেন মাহিনের একমাত্র সঙ্গী। জ্যোৎস্নার আলোতে ভিজছে মাহিন। কয়েকটা সিগারেট শেষ করেছে ইতিমধ্যে। আবারও আরেকটা ধরিয়ে বাড়ির পেছন দিকটা থাকা পুকুরের দিকে তাকাই। পুকুরের জ্যোৎস্নার আলো পড়ে আর সাথে হালকা বাতাসে ঢেউ হাওয়ায় পুরো পুকুর যেন জ্যোৎস্না স্নান করায় ব্যস্ত। শ্যাফলা ফুলগুলো যেন নিজেদের উজ্জ্বলতা কয়েক গুণ বাড়িয়ে ফেলেছে। তোর চোখে আমি সারা জীবন খারাপই থেকে গেলাম। 11 বছর আমার সাথে তুই কথা বলিস না, যার জন্য তুই আমাকে খারাপ ভেবে এক আকাশ সমান দূরত্বের দেওয়াল টেনে দিলি, অথচ সেটাই আমার সঙ্গী আজ। অতীতে মাহিনের বয়স তখন 16 বছর, নিলয়ের তখন 13 বছর। তখন মেঘের বয়স 8 বছর। কিছুটা বুঝতে শিখেছে মেঘ, ভালো মন্দ এখন একটু একটু করে বোঝে। মাহিন বড় হলেও মেঘের খেলার সঙ্গী ছিল মাহিন আর নিলয়। নিলয় ছোট থেকে বন্ধুদের সাথে মিশে মেঘকে সময় না দিলেও মাহিন যথেষ্ট চেষ্টা করত মেঘকে সবসময় হাসি খুশি রাখার। মাকে হারানোর পর মেঘকে পেয়ে সে কষ্ট কিছুটা ভুলতে পেরেছিল। মেঘ একদিন একটা সিগারেটের গোড়া পেয়ে মাকে এনে দেখায়। অমনি মরিয়ম বেগম দ্রুত সেটা মেঘের হাত থেকে ফেলে দিয়ে কড়া গলায় বলে, এটা যেন আর তোর হাতে না দেখি। এটা খারাপ মানুষরা খায়, যারা খায় ওরা খুব খারাপ হয়। ওদের দেখলে কাছে যাবি না, দূরে দূরে থাকবি, মনে থাকবে তো? ছোট্ট মেঘ মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দেয় ঠিকই, তবে তার মায়ের কথা তার মনে গেঁথে যায়। রাস্তায় কোথাও সিগারেটের পোড়া দেখলে সেটা দেখে মুখ সিটিয়ে চলে আসতো মেঘ, আর মনে মনে খুব করে এটা যে খেয়েছে তাকে নিয়ে যেন তার সামনে কোনোদিন না পড়ে। হঠাৎ একদিন যেন মাহিনকে ডাকতে পাশে মাঠে যায়। মাঠের পেছন দিকটায় বড় একটা বটগাছ আছে, যেটার পেছনে মাহিন আর তার কিছু বন্ধুরা মিলে দুষ্টুমি করতে করতে সিগারেট হাতে নেয়। বয়সন্ধিতে থাকায় তাদের সেটা আর ভালো খারাপ বিচারের সময় হয় না। নিজেদের আনন্দের জন্য একে একে সবাই খেতে থাকে। একসময় মাহিনের সময় আসে খাওয়ার। মাহিন প্রথমে একটু ইতস্তত বোধ করলেও শেষে খাওয়া শুরু করে। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয় ছোট্ট মেঘ। মেঘকে সামনে দেখে ভয়ে সবাই পালিয়ে যায়, কারণ এর আগে একবার মাহিনকে মজার ছলে ওরা মারছিল বলে মেঘ সোজা কাঁদতে কাঁদতে বাড়িতে বলে দিয়েছিল যে তার মাহিন ভাইয়াকে কেন মারবে ওরা। এরপর সেটা নিয়ে বিচারও বসে যায়, কেননা মেঘের কান্না তখনও থামছিল না। অথচ সবাই মেঘকে বোঝাতে ব্যর্থ হয় মাহিনের বন্ধুরা, আর তারা মজা করে মারছে। কিন্তু মেঘ এটা মানতে নারাজ। মেঘ বলে ওঠে, মাহিন ভাইয়া শুধু আমার, তোমরা কেন মারবে? আমার কষ্ট হয়। আমি কাউকে একটা আঁচড়ও দিতে দিব না মাহিন ভাইয়ার শরীরে। সেদিন মেঘের এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়েছিল যে বোন তার ভাইকে কতটা ভালোবাসতে পারে। তবে মাহিন সেদিন কিছুটা অন্যরকম অনুভূতি পেয়েছিল। বারবার মাহিনের কানে ভাসছিল, মাহিন ভাইয়া শুধু আমার। সেদিন মাহিন কথা দিয়েছিল নিজেকে। শেষমেশ যখন ছেলেগুলোকে মেঘের সামনে দেখানোর জন্য মারা হয়, তবে গিয়ে মেঘ শান্ত হয়েছিল। মেঘকে দেখে সবাই পালিয়ে গেলেও পালাতে পারেনি মাহিন। তার হাতে তখনও জ্বলন্ত সিগারেট।
মেঘকে কি বলবে কি বোঝাবে সেই কথা মাহিন খুঁজে পাচ্ছিল না। হাত পা কাঁপছিল মাহিনের, শুধু মুখ দিয়ে একটা কথাই বের করতে পেরেছিল। প্লিজ কাউকে বলিস না। মাহিন কিছু বলতে যাবে, পরবর্তী কথা আর মেঘ শোনেনি, দৌড়ে চলে এসেছিল। মাহিন ভয়ে ছিল, কিন্তু মেঘ তার কথা রেখেছিল। কিন্তু তাদের মাঝখানে দেওয়াল তুলে দিয়েছিল মেঘ। কেন মেঘের চোখে তখন মাহিন একজন খুব খারাপ একটা ছেলেতে পরিণত হয়েছিল। মেঘ মনে করতে শুরু করে মাহিন বাজে ছেলে হয়ে গিয়েছে, তার সাথে মেশা যাবে না, কথাও বলা যাবে না। এরপর মাহিন জোর করেও কথা বলাতে পারেনি মেঘকে, এমনকি পরিবারের কেউ না। কেউ জিজ্ঞেস করলে তার কারণও বলেনি মেঘ। 2 বছর পর মাহিন দেশ ছেড়ে চলে আসে তার ফুপা আদনান সাহেবের কাছে। তারপর ধীরে ধীরে মাহিন পড়াশোনা করতে থাকে। বর্তমানে মাহিন সিগারেটটা শেষ করে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই না বলেছিলি আমার শরীরে একটা আঁচড় পড়তে দিবি না তুই? তাহলে এই 10টা বছর বুকের ভেতরে প্রতিটা সময়ে রক্তক্ষরণ হচ্ছে তোর অভিমানের আঘাতে। সেটার কি হবে? আমি শান্তিতে ঘুমাতে পারি না, কিছু করতে পারি না। হৃদয়ে রক্তক্ষরণের তীব্র যন্ত্রণা প্রতিনিয়ত আমি সহ্য করে যাচ্ছি। হয়তো এখন তুই আমার সাথে কথা বলার আগ্রহ দেখাচ্ছিস, কিন্তু এই 10 বছর আমার ভেতরটা কুড়ে কুড়ে খেয়েছে, যার জন্য তোর এত অভিমান। আজ এটাই আমার সঙ্গী মেঘ, তবে এত সহজে আমি তোর কাছে ধরা দিচ্ছি না। অনেক কিছু সহ্য করা বাকি তোর। মাহিনের হৃদয় পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে গিয়েছে, সেটাকে তুই ঠিক করবি। এর জন্য তোর সব করতে হবে, সব সহ্য করতে হবে, অন্যথায় আমাকে তুই হারিয়ে ফেলবি। বলে মাহিন একটা ভিলেন হাসি দেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা ছুঁই। মাহিন নিচে গিয়ে মেঘের জন্য আনা ল্যাপটপ, কয়েকটা ড্রেস, কয়েকটা শাড়ি, ম্যাচিং করা সবকিছুর সাথে শাড়ির সাথে মিলিয়ে কাচের চুড়ি ধীর পায়ে মেঘের রুমে যায়। সবগুলো একপাশে রেখে টেবিলে একটা চিরকুট রেখে মেঘের দিকে তাকাই। জানালা দিয়ে জ্যোৎস্নার আলো মেঘের মুখে এসে পড়ছে। মনে হচ্ছে যেন কোনো মায়াবী পরী ক্লান্ত হয়ে শুয়ে আছে। মাহিনের এটা দেখে বুকের হার্টবিট বেড়ে গিয়েছে। মাহিনের ইচ্ছে হয় মেঘকে ছুঁয়ে দিতে। মাহিন মনে মনে বলতে থাকে, মেঘবতী, তুই আমার মনের বাগান ঘুরে ঘুরে আর অনুভূতির ডানায় চড়ে বেড়াস। গভীর দুঃখ আর না পাওয়ার বেদনার মাঝেই যদি থাকে প্রেমের সফলতা, তবে নিশ্চয়ই আমাদের প্রেম সফল। তোকে না পাওয়ার কষ্ট, বিরহের যন্ত্রণা ছাড়া আর কিছুই যে নেই তোর আমার মাঝে। প্রতিনিয়ত সুরের মাঝে তোকেই খুঁজে বেড়াই, কিন্তু হায়, অপ্রাপ্তি তো আর প্রাপ্তি হয়ে ধরা দেয় না। কবে তোকে আমি বোঝাতে পারবো জানি না, সেটা কি আদৌ হবে কি না তার উত্তর খুঁজে বেড়াই। আমি কি তোকে নিজের করে পাবো? মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলে। ফ্যানের বাতাসে উঠতে থাকা মেঘের চুলগুলো উড়ে এদিক সেদিক হয়ে মুখের উপর পড়ছে। মাহিন চুলগুলো সরিয়ে দিতেও সরায় না। মেঘকে এক পলক দেখে মাহিন আবারও ধীর পায়ে চুপচাপ রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। সোফায় বসে আকাশের তারার দিকে তাকিয়ে আছে। চোখ থেকে কয়েক ফোঁটা জল মাহিনের গাল বেয়ে পড়ে। ছোট থাকতে নিজের মাকে হারানোর পর মাহিন মন খুলে কবে এসেছে সেটা তার জানা নেই। এরপর মেঘের অভিমানের দেওয়াল 10 বছর ধরে সহ্য করেছে। কতদিন যেন নির্ঘুম রাত কাটিয়েছে মাহিন, তার হিসেব নেই। মেঘের জন্মদিনগুলোতে বারবার ভেঙে পড়েছে, ততবার আবার নিজেই নিজেকে শক্ত করেছে। সারা রাত কেটে যায় মাহিনের। হাতের ব্যথা যেন মাহিনের কাছে কিছুই না। রক্ত মুছতে মুছতে একসময় রক্ত হাতে শুকিয়ে গিয়েছে। ভোরের দিকে একটু চোখ লেগে আসলে ছাদে থাকা চেয়ারে হেলান দিয়ে সামনে বেঞ্চে পা তুলে দিয়ে ঘুমিয়ে পড়ে। আজ শুক্রবার, তারপর সবাই আজ আসবে। সকাল থেকে চৌধুরী বাড়ির কর্ত্রীরা মিলে রান্নাবান্না করছে। সকাল 7টা বেজে গিয়েছে। বৃষ্টি হঠাৎ দৌড়ে এসে মেঘের রুমের দরজা খুলে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে মেঘকে ডাকতে থাকে। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে বৃষ্টি ডাকছে। মেঘ ঘুম ঘুম ভাব নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, ওফ, ডিস্টার্ব করিস না তো, ঘুমোতে দে। এটা বলে মেঘ গায়ে জড়ানো কাঁথা দিয়ে মুখ ঢেকে দেয়। বৃষ্টি উপায় না পেয়ে বলে ওঠে, আপু, মাহিন ভাইয়া মনে হয় সারা রাত ছাদে ছিল। সন্ধ্যার পর বৃষ্টি আর বর্ষা ছাদে ওঠে না। উঠতে চাইলে মেঘকে নিয়ে ওঠে, যদিও তিনজনই ভয় পায়। কেননা ছাদে উঠলে পুকুর পাড়ে থাকা বড় একটা তেঁতুল গাছটার দিকে চোখ যায় ওদের, আর এতেই ওদের গা যেন শিউরে ওঠে। তাই ভয়ে ভয়ে আর ওঠে না। তার উপর প্রথম কেউ সারা রাত ছাদে কাটিয়েছে এটা ভেবে বৃষ্টি দৌড়ে আসে। বৃষ্টির কথাটা শুনতেই মেঘের সমস্ত ঘুম উড়ে যায়, আর লাফ দিয়ে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি বললি তুই? আমি ঠিকই বলছি আপু, আমি তোমার জন্মদিনের জন্য ফুল ছিঁড়তে গিয়েছিলাম। গিয়ে দেখি মাহিন ভাইয়া চেয়ারে হেলান দিয়ে বেঞ্চে পা দিয়ে ঘুমোচ্ছে। মেঘ এবার একটু স্বাভাবিক হয়ে তার ছেলের হাসি দেয়।
কেননা একটু আগের কথা শুনে মেঘের হার্টবিটও বেড়ে গিয়েছিল। মেঘ হেসে বলে, আরে ধুর, হয়তো সকালে গিয়েছে, মনে হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ছাদে গিয়েছে। শোনো, ভাইয়া শার্ট পরে এত সকালে ছাদে গিয়ে কেন ঘুমাবে? আরে গার্লফ্রেন্ডের সাথে হয়তো ভিডিও কলে কথা বলবে তাই। তাহলে ভাইয়ার গায়ে সাদা শার্টে শুকিয়ে যাওয়ার রক্ত আসলো কোথা থেকে আপু? কথাটা শুনতেই মেঘ আঁতকে ওঠে। উঠে যাবে এমন সময় তাকে রুমে একটা বক্স আর ড্রেসিং টেবিলে একটা চিরকুট রাখা। মেঘ উঠে সেগুলোকে ফেলে রেখে এক দৌড়ে ছাদে যায়। গিয়ে দেখতে পায় মাহিন সেখানে নেই। মেঘ দ্রুত আবার নিচে এসে মাহিনের রুমে যায়, কিন্তু সেখানেও পায় না। মেঘ নিজের রুমে ফিরে গিয়ে চিরকুট আগে হাতে নেয়। ততক্ষণে বৃষ্টি বক্সটা খুলতে থাকে। মেঘ চিরকুটে পায়, মেঘবতী, তোর জন্য যা এনেছিলাম ইচ্ছে করে সেগুলো রেখে দিয়েছিলাম, আজ সেগুলো দিলাম তোকে। আর তোর সাথে অমন ব্যবহারের জন্য সরি। 18তে পা রাখার অভিনন্দন। আর কিছু বললাম না, আমি আবার কবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, চোখের দেখা সবসময় সঠিক হয় না, সেটা ভুলও হইতে পারে, মাথায় রাখিস, কাজে দিবে। ইতি, তোর মাহিন ভাই। চিঠিটা পড়তেই মেঘের ঠোঁটে হাসি ফোটে, চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা। মেঘ ভেবেছিল মাহিন ভাই জন্মদিনের উইশ করবে না, কিন্তু এভাবে তাকে সারপ্রাইজ করবে সেটা মেঘ ভাবেনি। মেঘ চোখ বন্ধ করে হাসতে থাকে। অমনি বৃষ্টি ডাক দেয়। মেঘ দ্রুত পেছনে ঘুরতে দেখতে পায় বক্সের মধ্যে সবকিছু সুন্দর করে সাজানো। মেঘ একে একে সবগুলোতে হাত বুলিয়ে দেখছে। বৃষ্টি রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কে দিয়েছে আপু? আমার মাহিন ভাই। কি বললে আপু? আরে কানা, আমাদের মাহিন ভাই এগুলো আমার জন্মদিন উপলক্ষে দিয়েছে। তাহলে আমার জন্মদিনেও দিবে তাই না আপু? মেঘ মাথা নেড়ে হ্যাঁ জানায়। বৃষ্টি চলে যায়। মেঘ বিছানায় শুয়ে পড়েছে একটা ড্রেস বুকের ওপর। চোখ বুজে চিঠিটার কথাগুলো ভাবছে। হঠাৎ মোবাইলে থাকা মেয়েটার কথা ভাবতেই চোখে মুখে নেমে আসে অন্ধকার। শোয়া থেকে উঠে বসে। আবার বৃষ্টির কথা মনে পড়তেই মেঘের বুকের ধুকপুকানি বাঁধতে শুরু করে। মেঘ তাড়াতাড়ি করে নিচে যায়। মঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী বাজারে গিয়েছে। মরিয়ম বেগম, আয়েশা চৌধুরী আর একজন কাজের লোক মিলে রান্না করছে। সাজেদা বেগম দাঁড়িয়ে সবগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে। সাজেদা বেগম পায়েস রান্না করবে, কেননা মাহিন তার দাদির হাতের পায়েস সব থেকে বেশি পছন্দ করবে। এই জন্য এটা আর কেউ বানায় না যখন মাহিন থাকে। মেঘ ভয়ে ভয়ে সাজেদা বেগমের কাছে গিয়ে দাঁড়ায়। সাজেদা বেগম মেঘকে দেখে হেসে বলে, কি রে, এত সকালে উঠে পড়ছিস যে? আমার জন্মদিন তাই তাড়াতাড়ি উঠেছি। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে বস, আমি কিছু বানিয়ে দিই। মেঘ দুদিক মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সাজেদা বেগম রান্নাঘরের দিকে আবারও যেতে লাগবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, মাহিন ভাই কোথায় দাদি? একটু আগে বের হলো, বললো পুকুর পাড়ে যাচ্ছি, সাথে বর্ষাও ছিল। তুই গিয়ে বর্ষাকে একটু ডেকে আয় তো। মেঘ একগাল হেসে আচ্ছা বলে দৌড়ে পুকুর পাড়ের কাছে যায়। গিয়ে দেখতে পায় মাহিন আর বর্ষা বসে আছে। বর্ষার হাতে শ্যাফলা ফুল। মেঘ বুঝতে পারে মাহিন ভাই এগুলো তুলে এনেছে। মাহিনকে দেখে মেঘের যেন স্বস্তি ফেলে। মেঘ কাছে গিয়ে দাঁড়াতে বর্ষা আর মাহিন মেঘের দিকে তাকায়। মাহিন এক পলক দেখে সামনের দিকে তাকায়। মেঘ বলে ওঠে, বর্ষা 10 মিনিট পর ভেতরে আসিস, দাদি ডাকছে। এরপর মেঘ চলে যাওয়ার ভাব করে চুপিসারে বর্ষাকে উঠে যেতে বলে। বর্ষা চুপি চুপি উঠতেই মেঘ খুব সাবধানে পাশে বসে। মেঘ এটা করেছে শুধু দেখার জন্য যে মাহিন ভাই এতক্ষণ কি গল্প করছিল। হঠাৎ মেঘকে অবাক করে মাহিন একটু হেসে বলে, তোর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই। মাহিনের এমন কথায় যেন মেঘ অপ্রস্তুত হয়ে পড়ে। ধরা পড়ে মেঘের হার্টবিট বেড়ে যায়। মেঘ নিজেকে স্বাভাবিক করতে করতে বিড়বিড় করে বলে, বলছে আপনার খাটাস একটা অনুভূতিহীন মানুষ একটা, সে নাকি আবার আমার নিঃশ্বাস শুনতে পায়। সারা রাত ছাদে ছিলেন কেন? আর হাত কাটলো কিভাবে? তোরে বলবো কেন, আমার গার্লফ্রেন্ডে বলবো। গার্লফ্রেন্ডের কথা শুনতে মেঘের চোখ দুটো ছলছল করে। বুকের ভেতর শুরু হয়ে গিয়েছে ঝড়। মেঘ আর কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে যায়। মেঘের চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। মেঘ এবার পুরোপুরি বিশ্বাস করে নেয় মাহিনের গার্লফ্রেন্ড আছে। মেঘের চলে যাওয়া দেখে মাহিন একগাল হেসে বলে, মেঘবতী, এতটুকুতে ভেঙে পড়লে হবে? সামনে তো কত দূর পথ পেরোনো বাকি। দুপুরে মেঘ মন খারাপ করে বসে আছে। সকালের মাহিন ভাইয়ের মুখে শোনা কথাটা বারবার মেঘের মনে পড়ছে। সাজদা বেগম, মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী সোফায় বসে গল্প করছে। বৃষ্টি আর বর্ষা খেলছে। মেঘ তার দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে, আর সাজেদা বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী মাহিনের দেওয়া পাঞ্জাবি আর জায়নামাজ পরে বের হয়েছে।
মাঞ্জুর চৌধুরী যেতে থাকলে নাইমুর চৌধুরী থামতে বলেন। অমনি মাঞ্জুর চৌধুরী দাঁড়িয়ে পড়ে দরজার বাইরে। মাহিনের নাম শুনতে মেঘ যেন একটু নড়েচড়ে আবার মায়েদের গল্পে মনোযোগ দেয়। হঠাৎ সাজেদা বেগম খুশি হয়ে বলে ওঠে, মাহিন, তুই যদি থাকিস রাজি ডেকে আনবো কাজে। ডার্লিং, তোমার রূপের আগুনে আমি তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাব গো। সবাই হেসে ওঠে। মাহিনের নাম নেওয়ার প্রথমেই মেঘের চোখ যায় সিঁড়ির দিকে। গায়ে হালকা নীল রঙের পাঞ্জাবি, ডান হাতে ঘড়ি, সাথে প্যান্টের মতো সাদা পায়জামা পরেছে। মেঘের ছোট